প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সাক্ষ্য আইনের আমরা আজকে পার্ট 3 এবং 4 পড়ব। পার্ট 3-এ আছে ধারা 32 থেকে 55। প্রথমেই ধারা 32। 32 খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন। এখান থেকে এমসিকিউ, রিটেন, ইভেন ভাইভাতেও প্রশ্ন আসে এবং আদালতেও আপনার খুব কাজে লাগবে এই ধারাটি। খুব মনোযোগ সহকারে এটা বোঝার চেষ্টা করতে হবে। যে ব্যক্তি মৃত অথবা নিখোঁজ ইত্যাদি হয়েছে, ইত্যাদি বলতে মৃত বা মৃতর মতো। যেমন কোনো ব্যক্তি যদি বিছানায় কোমা অবস্থায় শুয়ে থাকে, তাহলে মৃতর মতোই তো বলা যাবে, তাই না সালমান ভাই? আচ্ছা, কামরুজ্জামান ভাই লাইনে আসেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যেটা বলছিলাম, এখানে কোনো ব্যক্তি মৃত বা নিখোঁজ ইত্যাদি হয়েছে। এখন মৃত বা মৃতর মতো বিছানায় যদি বিছানাগত হয়ে কোমায় পড়ে থাকে, কোমায় মানে সে জীবিত আছে কিন্তু জ্ঞান নেই, তাই তো? জি, নির্জীব, মানে কোনো হ্যাঁ, স্পন্দন নেই আর নির্জীবের কি। মানে, হ্যাঁ, তার শুধু হার্টবিট চলবে, সবাই বুঝতে পারছে বেঁচে আছে কিন্তু মৃতর মতোই। তো তাদেরকে বোঝানো হচ্ছে নিখোঁজ। নিখোঁজ বলতে যার খোঁজ খবর পাওয়া যাচ্ছে না অথবা এত দূরে আছে যে তাকে আদালতে নিয়ে আসা সম্ভব নয়। আমরা দেখলাম না সিভিল মামলায়, ক্রিমিনাল মামলায় সাক্ষীর জন্য কমিশন প্রেরণ করা হচ্ছে? কেন কমিশন প্রেরণ করা হচ্ছে? কারণ সাক্ষীদেরকে আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না। সেই যে সাক্ষীদেরকে আদালতে হাজির করা সম্ভব হয় না তাদের জন্য বিকল্প ব্যবস্থা আছে। তো সেইটারই পারমিশন আবার সাক্ষ্য আইন 32 দিচ্ছে। অর্থাৎ দেওয়ানি কার্যবিধি এবং ফৌজদারি কার্যবিধিতে যে বিষয়টা বলা আছে, ঠিক একই বিষয় এখানে সাক্ষ্য আইনে 32 ধারাতে বলা আছে। অর্থাৎ এই তিনটা আইনের ক্রস কানেকশন আছে এখানে। এটা বোঝার চেষ্টা করেন। বলা হচ্ছে প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে তার বিবৃতি। আমরা কিন্তু পড়ছি কোনগুলো প্রাসঙ্গিক এবং কোনগুলো প্রাসঙ্গিক নয়। ধারা 5 থেকে শুরু হয়েছে এই গল্প এবং 55 পর্যন্ত চলবে যে কোনগুলো প্রাসঙ্গিক, কোনগুলো প্রাসঙ্গিক নয়, কোনগুলো আদালতে কথা বলা যাবে সেটাই প্রাসঙ্গিক, আর যে বিষয়ে কথা বলা দরকার নাই বা বলার সুযোগ নেই সেটাই অপ্রাসঙ্গিক। সে সকল ক্ষেত্রে প্রাসঙ্গিক। যেমন এই যে এই ইংরেজি একটা বাক্য আছে, কেসেস ইন হুইচ স্টেটমেন্ট অফ রেলিভেন্ট ফ্যাক্ট বাই পার্সন হু ইজ ডেড অর ক্যানট বি ফাউন্ড এটসেট্রা ইজ রেলিভেন্ট। এটা কত ধারার বিষয়বস্তু? এইভাবে প্রশ্ন আসতে পারে। ইংরেজিটা তুলে দিয়ে বলবে কত ধারায় আছে। 32 ধারা। গত বছর এই সাক্ষ্য আইন থেকে সবচেয়ে ধারাভিত্তিক প্রশ্ন বেশি এসেছে। একটা বাক্য তুলে দিয়ে বলে কত ধারায় আছে। সেই সব ব্যক্তিকে সাক্ষী মর্মে তলব করা যায় না। সরি, যেসব ব্যক্তিকে সাক্ষী মর্মে তলব করা যায় না তাদের বিবৃতি, সেটা মৌখিক হতে পারে বা লিখিত হতে পারে, এটা আদালত প্রাসঙ্গিক হিসেবে ধরে নিবে। এই নিচের 8 প্রকার ক্ষেত্রে, নিচে 8 প্রকার ব্যক্তি বা 8 প্রকার যে বিষয় আছে, এটা ক্ষেত্রে প্রযোজ্য। দেখেন, 8 দিয়ে কিন্তু 32-কে ভাগ যায়। আপনারা 32-এর নিচে এভাবে লিখে নিতে পারেন যে 32-কে 8 দিয়ে ভাগ করে 4 × 8 = 32। তার মানে এই 32 ধারায় 8 প্রকার ব্যক্তি বা 8টি ক্ষেত্রে আদালতে উপস্থিত না হয়েও সাক্ষ্য দেওয়া যেতে পারে। অর্থাৎ যাদেরকে তলব করা সম্ভব নয়, তলব মানে ডাকা সম্ভব নয় আদালতে। 1 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ, মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হলে তার মৃত্যুকালীন ঘোষণা বা ইংরেজিতে ডাইং ডিক্লারেশন। যদি বলা হয় ডাইং ডিক্লারেশন কত ধারায় আছে, তাহলে 32 ধারা। অনেক সময় উপধারাকে টার্গেট করে প্রশ্ন আসে। উপধারা মানে এই যে 32-এর উপধারা 1, এভাবে আসতে পারে। তো ডাইং ডিক্লারেশন শব্দের অর্থ কি? কোনো ব্যক্তি মুমূর্ষু অবস্থায়, মানে হয়তো বা আঘাতপ্রাপ্ত হয়েছে, কেউ তাকে আঘাত করেছে, মারা যাবে কিছুক্ষণের মধ্যে, ওই সময় সে যদি বলে যে হ্যাঁ, আমাকে অমুক ব্যক্তি XYZ এই তিনজন মিলে আমাকে এই অবস্থা করেছে, তাহলে আমি যদি মারা যাই আমার মৃত্যুর জন্য XYZ দায়ী। দিস ইজ ডাইং ডিক্লারেশন। মানে এটাই হচ্ছে ডাইং ডিক্লারেশন, যে মৃত্যুর আগে মৃত্যুর কারণ সম্পর্কে যে বক্তব্য পেশ করে গেল সেটাই। এখন কোনো ব্যক্তি যদি ডাইং ডিক্লারেশন দিয়ে পরবর্তীতে সে চিকিৎসা অবস্থায় থেকে কিছুদিন পরে যদি বেঁচে যায়, মৃত্যুবরণ না করে, তাহলে সেই ডাইং ডিক্লারেশনটা ডাইং ডিক্লারেশন থাকবে না। কারণ ডাইং ডিক্লারেশন সে দিল কোনো লিখিত অবস্থায় কোনো কিছু করে গেল, অথবা রেকর্ড করে গেল বা ভিডিও করে গেল, অথবা তার সামনে কেউ ছিল তাকে কোনো কিছু বলে গেল, এগুলো সবই ডাইং ডিক্লারেশন।
সেটা মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, চিহ্নের মাধ্যমে হতে পারে, ইশারার মাধ্যমে হতে পারে। এখন মনে করেন যে একজন ব্যক্তি আহত অবস্থায় পড়ে আছে, তার বুকে গুলি লেগেছে। এখন হঠাৎ একজন এসে তাকে বললো যে কে তোমাকে মেরেছে, গুলি করেছে কে। এখন সে দেখিয়ে দিল একজনের দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিল, দেখা যাচ্ছে যে রহিম নামের একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাচ্ছে, হাতে একটা বন্দুক। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে যে সেই ইশারা করলো রহিমের দিকে, রহিম গুলি করেছে। তো এটাও একটা ডাইং ডিক্লারেশনের অংশ হতে পারে। মানে ডাইং ডিক্লারেশন একটা ফ্যাকচুয়াল বিষয়, বিভিন্ন ভাবে হতে পারে। তো যে ডাইং ডিক্লারেশন প্রমাণ প্রমাণ করতে চায় তাকে পুরো বিষয়টা বর্ণনা করতে হবে, মানে যার কাছে ডাইং ডিক্লারেশন দেওয়া হয়েছে। আর যে ব্যক্তি ডাইং ডিক্লারেশন দেওয়ার পর মৃত্যুবরণ করলো, তাহলে ওই ব্যক্তি তো আর কবর থেকে উঠে এসে আদালতে জি সাক্ষী জি। দিতে পারবে না, কারণ মানে মৃত যিনি ব্যক্তি ওই তো আর মানে আদালতে যিনি ওই আসতে পারবে ঘোষণা না। শুনবেন, মানে যিনি ওই হুম হুম। ঘোষণা শুনবেন বা রেকর্ড করবেন বা যার কাছে বক্তব্যটা পেশ হবে, তিনি মূলত ওই বিষয়টা জানাবেন আর কি। আর তিনি আদালতে এসে বলল যে হ্যাঁ, মৃত ব্যক্তি যিনি মারা যাচ্ছিলেন রহিম নামের করিম নামের ব্যক্তি, তো তিনি এই কথা বলে গেছেন যে রহিম তাকে গুলি করে হত্যা করেছে, গুলি করে পালিয়েছে। আচ্ছা, এভাবে আসতে পারে। এখন ডাইং ডিক্লারেশন দেওয়ার পর মৃত্যুবরণ করলে তার পক্ষে কেউ না কেউ এসে ডাইং ডিক্লারেশন প্রমাণ করছে, কারণ মৃত ব্যক্তিকে আদালতে আনা যায় না। কিন্তু সে যদি বেঁচে যায় চিকিৎসায়, তাহলে সে নিজেই আসবে, এসে ডাইং ডিক্লারেশনে যেটা বলেছিল সেটা সে মৌখিকভাবে ওরালি আদালতে বলবে যে হ্যাঁ, এই অবস্থায় আমাকে গুলি করার চেষ্টা করেছে। তখন আর 32 ধারা প্রযোজ্য হবে না, কারণ সেটাকে আর ডাইং ডিক্লারেশন বলাই হবে না, কারণ মুমূর্ষু অবস্থায় বলে সে বেঁচে ফিরেছে। তাহলে সেটাকে সে সরাসরি আদালতে ডিরেক্ট এভিডেন্স দিবে, সেটা আমরা পরের কিছু ধারাতে দেখব। আচ্ছা, তারপরে 2 নম্বরে বলা হচ্ছে স্বাভাবিক কাজকর্মের খাতায় লিপিবদ্ধ সময় ও তারিখ। যেমন এটা আমার হচ্ছে অ্যাডভোকেট ডায়েরি, এই ডায়েরিতে আমার দৈনিক কয়টি মামলা থাকে, কি অবস্থায়, সবকিছু থাকে। তো এই ডায়েরিতে আমি প্রতিদিন কোনো কিছু যে লিখছি, এটা কিন্তু একটা এভিডেন্স। এখন ইন কেস এই ডায়েরিটা আমার আজ থেকে 50-60 বছর পরে যদি আমি মৃত্যুবরণ করার পরে, এক সময় তো মারা যাব, সারা জীবন তার মানে চিরকাল বেঁচে থাকবো না, মানে যতদিন পরে মারা যায়। এখন এই ডায়েরিটা 2025 সালের ডায়েরিটা, অ্যাডভোকেট শহীদুল ইসলামের ডায়েরিটা যদি কোনো মামলায় সাক্ষ্য হিসাবে প্রদান করার প্রয়োজন হয়, তাহলে আমার পক্ষে এই ডায়েরিটা কেউ উপস্থাপন করতে পারবে, অথবা আমিও করতে পারবো, আমি বেঁচে থাকা অবস্থাতে যদি দরকার হয়। কারণ এটা আমি দিয়ে দিচ্ছি, এখন এটা আমার ডায়েরি, আমার দখলে আছে। এখন কোনো কারণে এটা রেখে যদি আমি বিদেশে সেটেল হয়ে যাই, বিদেশে চলে যাই বা মৃত্যুবরণ করি, তখন আমার ডায়েরিটাই আমার পক্ষে সাক্ষ্য দিবে। আবার ডায়েরি উদাহরণ দিলাম, আরো হতে পারে কি যারা বিজনেস করে তাদের তো ডেইলি একটা খাতা মেনটেন করে, হিসাবের খাতা, সেটাও কিন্তু হতে পারে। আর্থিক বা মালিকানাগত স্বার্থের পরিপন্থী কোনো বিষয় হলে, অধিকার বা প্রথা বা সাধারণের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় হলে, বৈবাহিক বা দত্তক সম্পর্কের অস্তিত্ব বিষয়ে কোনো কিছু হলে, মৃত ব্যক্তির উইলে বা পারিবারিক বিষয়ের কোনো বিষয় হলে, উইল বা 13 ধারায় বর্ণিত প্রথা বা কার্যের বিষয় হলে, এবং কতিপয় ব্যক্তি কর্তৃক প্রদত্ত বিচার্য বিষয়ের সাথে মনোভাব ব্যক্ত করে, এই ধরনের যখন 2-3 জন ব্যক্তি বা তার বেশি ব্যক্তি এসে বক্তব্য পেশ করবে। মূলত 1 নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ, ডাইং ডিক্লারেশন, এবং অন্য 7টা খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে জাস্ট মনে রাখবেন তাহলে হবে। 32 ধারা, উপধারা 1-এ ডাইং ডিক্লারেশন আছে, এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার হিসাব বা তার সম্পর্কে কোনো কিছু, বা যে ব্যক্তি দেশ থেকে বিদেশে সেটেল হয়ে গেছে বা নিখোঁজ হয়ে গেছে, তার সম্পর্কে এই 2 থেকে 8 পর্যন্ত সবকিছুই প্রযোজ্য হবে। তার মানে যার জিনিস, তাকে সরাসরি আদালতে না আসলেও এই বিষয়গুলোর ক্ষেত্রে শোনা সাক্ষী, অর্থাৎ ইনডিরেক্ট সাক্ষী প্রযোজ্য হবে। মানে এটাকে হেয়ারসে এভিডেন্স বলে। হেয়ারসে এভিডেন্স বলতে শোনা সাক্ষী, আরেকজনের বিষয় আমি পেশ করছি, আমার বিষয় না। 33, কোন সাক্ষ্যে প্রদত্ত বিবৃতির সত্যতা পরবর্তী মামলায় প্রমাণের জন্য উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। কোন সাক্ষ্যে প্রদত্ত বিবৃতির সত্যতা পরবর্তী মামলায়, মনে করেন যে একটা ব্যক্তির 2-3টা মামলা আছে, তে আগের আগের মামলায় যে বিবৃতি দিয়েছিল বা সাক্ষী দিয়েছিল, সেটা বক্তব্য দেওয়ার পর ওই ব্যক্তি যদি হারিয়ে যায় বা মৃত্যুবরণ করে বা বেঁচে আছে, অন্য একটা মামলায় সে কি করছে, ভিন্ন সাক্ষী দিচ্ছে। তখন যদি আমি বলি যে একই বিষয়ে আপনি আগের একটা মামলাতে এক কথা বললেন এবং এই মামলাতে আপনি আরেক কথা বললেন, তখন কি করা যাবে, আগের মামলার যে সাক্ষীর বক্তব্য সেটা জাবেদা কপি তুলে, সার্টিফাইড কপি তুলে আদালতে পেশ করলে
এটা কিন্তু সাক্ষ্যগত মূল্য আছে। তার মানে আদালতে সাক্ষী দিয়েছে, এইটা ভবিষ্যতে যতগুলো মামলা হবে প্রতিটা মামলায় সেটা ইউজ করা যাবে। এখন একটা মামলায় রহিম বলছে যে হ্যাঁ এই সম্পত্তি আমার দখলে নাই, আমার ছোট ভাই করিমের দখলে আছে। এখন ভবিষ্যতে যদি মামলার সমস্যা তৈরি হয়, তখন সে যদি বলে যে আমি বিগত 20 বছর ধরে এই সম্পত্তি ভোগ করছি, কিন্তু সে 5 বছর আগে বললো যে এটা আমার ছোট ভাইয়ের দখলে আছে, তাহলে এই আগের বক্তব্যটা তার বাধা সৃষ্টি করবে। এটাই হচ্ছে মূল বক্তব্য। সাক্ষীর মৃত্যু হলে বা খোঁজ পাওয়া না গেলে, সাক্ষ্য প্রদানে অক্ষম হয়ে গেলে, বা বিরোধ পক্ষ তাকে সরিয়ে রাখলে, উপস্থিত করা সময় ও ব্যয় সাপেক্ষ হলে পূর্বের সাক্ষ্য পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হবে। আমরা এটা সচরাচর করেই থাকি। তবে 3টি শর্ত আছে। পরবর্তী মামলা একই পক্ষদ্বয়ের বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদ্বয়ের মধ্যে হতে হবে। আর পূর্বে উক্ত সাক্ষীকে জেরা করার সুযোগ পেতে হবে। আগে যে সাক্ষী দিয়েছিল ওই সাক্ষী শুধু জবানবন্দি থাকলে হবে না, জেরাও থাকতে হবে। আর উভয় মামলায় বিচার্য বিষয় একই ধরনের হতে হবে, একই না হলেও একই ধরনের হতে হবে, মানে প্রায় সিমিলার কেস। 34 বলা হচ্ছে হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় এতটুকু আগের ছিল আর ডিজিটাল রেকর্ড, তাহলে হিসাবের খাতায় যে খাতাটা যদি, যেমন এইটা কিন্তু আমার একটা হিসাবের খাতা, আপনারা যারা ভর্তি হন কে কত পেমেন্ট দেন, রোল নাম্বার কত হয়, এটা কিন্তু আমি এখানে লিপিবদ্ধ করি। এটা একটা রেজিস্টারের মতো কাজ করে, তো এটা একটা হিসাবের খাতা আমার। আর ডিজিটাল রেকর্ড আবার আমার একটা ফাইল করা আছে, এই আমার কম্পিউটারে কিন্তু সেভ করা আছে সবকিছু। তারপরে আপনাদের সাথে আমার যে হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়, আপনারা কে কত পেমেন্ট দিলেন, এটাও একটা হিসাবের খাতার মতোই কাজ করে, হোয়াটসঅ্যাপের যে কথাবার্তা। তো এটা কিন্তু একটা ডিজিটাল রেকর্ড যেটা কম্পিউটারের ভেতরে আছে। তো 2022 সালে এই সাক্ষ্য আইনটা অ্যামেন্ডমেন্ট হয় সর্বশেষ, যেটাতে ডিজিটাল রেকর্ডকে বা ডিজিটাল যে এভিডেন্স সেটাকে কার্যকর হিসাবে বা গ্রহণযোগ্য হিসাবে নেওয়া হচ্ছে বা প্রাসঙ্গিক ধরা হচ্ছে। তো কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে হিসাবের খাতা বা ডিজিটাল রেকর্ড, যেটা হিসাবের খাতার মতোই, যেটা ডিজিটালি আছে, প্রিন্ট আকারে নাই। আমরা যেটাকে হার্ড কপি এবং সফট কপি বলি, কম্পিউটারে যেটা আছে, আমি যেটা থেকে আপনাদের ক্লাস নিচ্ছি সেটা কিন্তু কম্পিউটারে সফট সফট কপি। কপি, দিস ইজ ডিজিটাল রেকর্ড। কিন্তু আপনাদেরকে প্রিন্ট করে একটা নোট পাঠিয়েছে, সেটা কিন্তু ডিজিটাল রেকর্ড না, হার্ড সেটা কপি। হার্ড কপি, প্রিন্ট কপি। হ্যাঁ, তো সফট কপি শব্দটাও আসতে পারে পরীক্ষায় অপশন হিসাবে। তো হার্ড কপি ডিজিটাল রেকর্ড একই জিনিস। এন্ট্রিজ ইন বুকস অর অফ অ্যাকাউন্টস, মানে হিসাবের খাতায় যে এন্ট্রি বা লিপিবদ্ধ কোনো কিছু, আর ডিজিটাল রেকর্ড হোয়েন রেলিভেন্ট, কখন কখন রেলিভেন্ট হবে এই বিষয়টি, যখন এই বিষয়ে অনুসন্ধান করা আদালতের কর্তব্য তা প্রাসঙ্গিক হবে। শুধুমাত্র এমন লিপিবদ্ধ বা রেকর্ডের উপর ভিত্তি করে কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না, মানে এটা যথেষ্ট বা এনাফ এভিডেন্স না, এর সাথে অন্যান্য এভিডেন্স যুক্ত হতে হবে। আমি মনে করেন যে এখানে হিসাবের খাতায় একজন আমাকে মনে করেন পুরো পেমেন্ট দিয়েছে, এখন আমি ভুল করে মনে করেন প্রথমে 3,000 একজন টাকা দিলেন আপনাদের মধ্যে, পরে আবার 3,000 দিয়ে পরিপূর্ণ 6,000 পেমেন্ট হয়ে গেছে ফুল পেড। এখন আমি হোয়াটসঅ্যাপে লিখে দিয়েছি ফুল পেড, কিন্তু আমার খাতায় লিখতে ভুলে গেছি, হয়তো বা আমি কোর্টে ছিলাম বা বাইরে ছিলাম, ওই সময় টাকা প্রদান করা হয়েছে, আমি ফুল পেড লিখে দিয়েছি হোয়াটসঅ্যাপে, কিন্তু হয়তো বা আমার রেজিস্টারে উঠেনি সেটা। তখন আমি হয়তো বা ওই ব্যক্তিকে আবার বলছি যে আপনার তো 3,000 টাকা কি আছে, ডিউ আছে। তখন উনি কি করবেন? তাহলে আমার খাতায় এখানে 3,000 পেমেন্ট দেখাচ্ছে, কিন্তু ওনার কাছে কিন্তু ইয়ে আছে, ওই যে আমার কথাবার্তা আছে হোয়াটসঅ্যাপে, তো উনি একটা শর্ট স্ক্রিনশট পাঠিয়ে যদি বলে যে স্যার দেখেন তো আপনি তো বলেইছেন যে ফুল পেড বা পরে 3,000 টাকা আমি দিয়েছি, সেটা আপনি স্বীকার করেছেন। এই কারণেই কোনো দোকানদার বা যে টাকার হিসাব রাখছে সে যদি ইচ্ছে করে কোনো কাস্টমারের হিসাবে যদি একটু বেশি বাকি লিখে রাখে, তো এটা যথেষ্ট না, এটা আবার কিন্তু প্রমাণ করতে হবে। বুঝতে পেরেছেন? 35 বলা হচ্ছে সরকারি দলিলে লিপিবদ্ধ বিষয় বা ডিজিটাল রেকর্ড যখন প্রাসঙ্গিক। উপরে 34টা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে এবং 35 হচ্ছে সরকারি ক্ষেত্রে, একই বিষয়। 36 মানচিত্র, চার্ট, নকশা, ডিজিটাল রেকর্ড এ প্রদর্শিত বি- বিবৃতির প্রাসঙ্গিকতা। মনে করেন যে দলিলে নকশা থাকতে পারে, দেশের মানচিত্র থাকতে পারে, যখন যেটা মামলার ক্ষেত্রে রেলিভেন্ট হবে, প্রযোজ্য হবে, এগুলো সবই কিন্তু প্রাসঙ্গিক। যেমন আমরা আগে সিএস এবং এসএ যে নকশা জমির, সিএস এবং এসএ নকশা মানে সাবেক নকশা, এটা কিন্তু একই ছিল। কিন্তু বর্তমানে যেটা চালু আছে সেটা হচ্ছে আরএস নকশা, মানে হাল নকশা।
তো অনেক সময় আগের দাগ একটা ছিল, পরবর্তীতে আর এসে দাগ ভেঙে বেশি হয়ে যেতে পারে, অথবা আগে তিনটা দাগ ছিল, আর এসে 6টা দাগ হয়ে গেছে, বা তিনটা দাগ একটা দাগে মার্জ হয়ে গেছে, এরকমও হতে পারে। তো এই যে সাবেক নকশা এবং হাল নকশার মধ্যে যে মিল, এগুলো দেখানোর জন্য এই নকশা কি হতে পারে, প্রাসঙ্গিক হতে পারে কোনো মামলায়। যেমন আমি আজকে একটা মামলা ফাইলিং করলাম সিভিল, এই মামলায় আমার দুইটা নকশা আমি ফিরিস্তি আকারে জমা দিলাম, কারণ এটা প্রাসঙ্গিক। 38, আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোনো আইন সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিকতা। মনে করেন একটা আইন আছে, যে কোনো আইন হতে পারে, আদালত সে আইনটা যদি বলে যে ঠিক আছে এই আইনটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কারণ বিচারক মানে যে তিনি পৃথিবীর সব আইন জানেন তা না, বা বাংলাদেশের সব আইন জানেন তা না। তো বাংলাদেশের একটা তিনি নাও জানতে পারেন, তখন কি করতে হবে, উনাকে ওই বইটা দেখাতে হবে, যে দেখেন এই বই আছে। তবে দেখবেন যেগুলো গেজেট আকারে আছে সেগুলোই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হবে। কিছু কিছু বই আছে মার্কেটে ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু যেগুলো গেজেট, সরকারি গেজেট যদি দেওয়া হয়, সেক্ষেত্রে সেটাকে আদালত গ্রহণ করবে। অথবা যেগুলো খুবই আহ, মানে প্রচলিত বা ফেমাস প্রেস আছে বা প্রকাশনী আছে যাদের মাধ্যমে বই পাবলিশ হয়, এগুলো বাজারে খুব চলে, পপুলার, সেগুলোও কিন্তু আদালত গ্রহণ করে থাকে। 39, বিবৃতি যখন কোনো দীর্ঘ কথোপকথন বা দলিল বা গ্রন্থ, পত্র বা কাগজাদি, কাগজাদি বলতে যে কোনো ডকুমেন্টকে বোঝানো হচ্ছে, ডকুমেন্টস, কাগজ মানে ডকুমেন্ট, আর কাগজাদি বলতে ডকুমেন্টস, ডকুমেন্টসকে প্লুরাল বাংলায় করা হয়, বা বহুবচনে কাগজ থেকে কাগজাদি করা হয়। ডিজিটাল রেকর্ডস এর অংশ বিশেষ, এগুলো কি হবে, প্রাসঙ্গিক হবে। মামলা প্রমাণের জন্য প্রয়োজনীয় অংশ প্রাসঙ্গিক হবে। মনে করেন যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের ইতিহাস এই ধরনের বই আছে, তো অনেক পেজ, 20,000 পেজেরও বই আছে মুক্তিযুদ্ধের ইতিহাস জি বিষয়ে। জি তো জি, আমার অনেকগুলো পুরোটা, খণ্ড। হ্যাঁ, তো পুরোটা তো দরকার নাই। আবার বাংলাদেশের যে বাংলাপিডিয়া আছে, অনেকগুলো খণ্ড আছে, সেগুলো পুরোটা দরকার নাও হতে পারে। তো যে অংশটুকু দরকার আমি জাস্ট সেই অংশটুকু বললাম যে এই অংশটুকু আমি একটু হাইলাইট করে দিলাম যে এই অংশটুকু আদালত গ্রহণ করা হোক, তাহলে ওই অংশটুকুই প্রাসঙ্গিক হবে। আর দীর্ঘ জিনিস হলে পুরোটা নেওয়ার দরকার নাই, জাস্ট একটু অংশ নেওয়া হলো। 40, দ্বিতীয় দফায় দ্বিতীয় দফায় মোকদ্দমায় বা বিচারে প্রতিবন্ধকতা জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক। আমরা সিভিল মামলায় পড়লাম রেস জুডিকাটা 11 ধারায়, আর ক্রিমিনাল মামলায় পড়লাম, যেমন এই দেখেন সিআরপিসির 403-এ পড়লাম, আর সিপিসি 11 ধারায় রেস জুডিকাটা সম্পর্কে আমরা পড়েছি। সিআরপিসি তে ডাবল জিওপার্ডি বলে, আর সিপিসি হচ্ছে রেস জুডিকাটা, একই বিষয়, মানে একই বিষয়ে আগে মামলায় সমাধান হয়ে গেছে, রায় হয়ে গেছে, পরবর্তীতে একই বিষয়ে মামলা চলবে না, এই তো বক্তব্য রেস জুডিকাটার। তো এটা একই বিষয়ে একজন মামলা করলো, করে মামলায় হেরে গেল, পরবর্তীতে 2-3 বছর পর আবার একই বিষয়ে মামলা করছে, বা তার সন্তানেরা করছে, সিভিল মামলা বা ক্রিমিনাল মামলা যেটা হোক। ক্রিমিনাল মামলা তো রিসেন্টলি একটা মামলা মনে করেন রায় পেয়েছে, তো হেরে যে হয়তো বা একই ঘটনাকে কেন্দ্র করে আবার আরেকটা মামলা করতে যাচ্ছে, এরকম যদি হয়, সিভিল হোক ক্রিমিনাল হোক। তো 40 ধারা বলছে যে পরবর্তীতে যে মামলা হলো ওই মামলায় পূর্ববর্তী মামলার রায়টা দিতে হবে, রায় দিলেই তো জানা যাবে যে হ্যাঁ আগের মামলায় নিষ্পত্তি হয়েছে। আদালতকে শুধু মুখের কথা বললেই তো হবে না যে স্যার এই বিষয়ে মামলা হয়েছিল, রায়ে আমরা জিতেছি, কিন্তু অপরপক্ষ আবার একই বিষয়ে মামলা করেছে। তো আদালত তো মুখের কথাই বিশ্বাস করবে না, তাহলে আদালতকে আগের মামলার রায় দেখাতে হবে, সার্টিফাইড কপি, তাহলে আদালত বিশ্বাস করবে। রায়, ডিক্রি বা আদেশ, এগুলো প্রাসঙ্গিক হবে কোনটা, আগের মামলায় যেটা নিষ্পত্তি হয়ে গেছে, তাহলে পরের মামলা কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। জাজমেন্ট ইন পার্সোনাম, মনে রাখবেন জাজমেন্ট ইন পার্সোনাম, আরেকটা আছে হচ্ছে জাজমেন্ট ইন রেম। এই দুইটা বিষয় কিন্তু সাক্ষ্য আইনের যে বেয়ার অ্যাক্টের মধ্যে নাই, কিন্তু এগুলো আপনাদেরকে সেন্স তৈরি করতে হবে, প্র্যাকটিসে গিয়ে কাজে লাগবে। তো 40-এ বলা হচ্ছে জাজমেন্ট ইন পার্সোনামটা কি, মানে ব্যক্তির ওপরে কোনো একজন বা একাধিক নির্দিষ্ট ব্যক্তিদের মধ্যে কি রায়টা হয়েছে এবং তারাই এটার জন্য বাধ্য এই রায়টা মানতে। আর জাজমেন্ট ইন রেম বলতে মানে সর্বজনীন, মানে পৃথিবীর সকল মানুষ এই রায়টা মানতে বাধ্য।
যেমন চুক্তি বা টর্ট জাতীয় মোকদ্দমার রায়, ডিক্রি, আদেশ দ্বারা শুধুমাত্র পক্ষগণ ও তাদের প্রতিনিধিগণ বাধ্য থাকে। মনে করেন আমার সাথে একটা, এই বাড়িওয়ালার একটা চুক্তি হয়েছে যে এই বাসা আমি 2 বছরের জন্য থাকবো ফ্ল্যাটটাতে। এই 2 বছরের মধ্যে তিনি আমাকে ছাড়তে বলতে পারবেন না, কিন্তু আমি প্রয়োজনে ছাড়তে পারবো, এই ধরনের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। তো এখানে এই ফ্ল্যাটের মালিক এবং আমার সাথে কানেকশন, তো এই যে বিষয়ে যদি কোনো ঝামেলা তৈরি হয় এবং আদালতে মামলা হয়, রায় হয়, তাহলে রায় হবে আমার এবং বাড়ির মালিকের মধ্যে। তাহলে এই রায়টা কাদের জন্য প্রযোজ্য? আমার এবং আমার বাড়ির মালিকের জন্যই প্রযোজ্য। এবং যদি আমার মৃত্যু হয়, আমার মৃত্যুর পরে আমার যে বৈধ প্রতিনিধি বা ওয়ারিশ আছে তারা এবং বাড়িওয়ালারা যদি মৃত্যুবরণ করেন, তাহলে ওই রায়টা বাড়িওয়ালার যে প্রতিনিধি আছে ওয়ারিশ তাদের জন্য প্রযোজ্য। তার মানে এইটা ব্যক্তি বা ব্যক্তি বিশেষদের মধ্যে প্রযোজ্য, মানে এইটার প্রভাব কম। এটা বোঝা গেল পার্সোনাম যেটা। জি স্যার। তাহলে পার্সোনাম হচ্ছে স্পেসিফিক, বিশেষ কিছু ব্যক্তিদের মধ্যে প্রযোজ্য, মানে ইউনিভার্সাল কোনো বিষয় যে না। যে ওই যেমন পার্সোনাল টাকা। শব্দটা ওই যে মানে ব্যক্তিগত, মানে ব্যক্তিগত মানে পর্যায়ে বোঝাচ্ছে আর কি, অনেকটা, পার্সোনাল। হ্যাঁ অনেকটা পার্সোনাল। বলতে পারে হ্যাঁ, এটা পার্সোনাল বা ব্যক্তিগত একটা রায় যেটা ব্যক্তিদের মধ্যে প্রযোজ্য। মনে করেন জি টাকা। টাকা বিশ্বের, কিন্তু বাংলাদেশে যে কারেন্সি সেটাকে টাকা বলে, তাই না? যদিও জি মানে ভারতের যে পশ্চিমবঙ্গ আছে তারাও কিন্তু টাকা বলে, কিন্তু তাদের টাকা মানে কিন্তু রুপি, তাই না? তো টাকা বাংলাদেশের, বিশ্বের শুধুমাত্র টাকা বাংলাদেশেরই আছে। তো এই টাকা কিন্তু বাংলাদেশে প্রযোজ্য, বিদেশে গেলে আমাদেরকে কিন্তু টাকা না ডলারে কনভার্ট করে বা ওই দেশের কারেন্সি ব্যবহার করতে হয়। তো এইটা, আর যদি আমরা ডলার বলি, ডলারটা এখন ইউনিভার্সাল একটা কারেন্সি যেটা বিশ্বের প্রায় সব দেশে চলে। তো যদি এই সার্বজনীন কারেন্সি বলি তাহলে ডলার, ইউএস ডলার বিশেষ করে। আর যদি আমি লোকাল কারেন্সি বলি তাহলে আমাদের যেমন টাকা। টাকা, ইন্ডিয়ান রুপি বা পাকিস্তানি রুপি, এই বিষয়গুলি। ঠিক আছে, অনেকটা এইভাবে মনে রাখতে পারবেন। 41 কি বলা হচ্ছে? প্রবেট ইত্যাদি। প্রবেট বলতে কেউ যদি উইল কার্যকর করে সেটাকে উইল প্রবেট বলে, মানে উইল কার্যকর করাকে উইল প্রবেট বলে, বা এই ধরনের কোনো কিছু যদি প্রবেট করে। স্যার, এখতিয়ারের ক্ষেত্রে কোনো রায়ের প্রাসঙ্গিকতা বলেন। স্যার উইলের কার্যকারিতা কি এখন আছে স্যার? উইল। হ্যাঁ, হিন্দুদের হিন্দুদের ক্ষেত্রে আছে। আচ্ছা। জি স্যার। হিন্দু আইনে এখনো উইল আছে, মুসলমানদের ক্ষেত্রে উইল প্রযোজ্য না। প্রবেট হলো উইল বলবৎকরণের মোকদ্দমা। আমি এখানে বলেই দিয়েছি, হ্যাঁ, আপনাদের হেল্পের জন্য। তাহলে প্রবেট যে বা জিনিসটা দিয়ে। অ্যাডমিরাল, অ্যাডমিরালটি মানে নৌবিভাগ, মানে নেভি সংক্রান্ত বিষয়। বিবাহ, দেউলিয়াত্ব, দেউলিয়াত্ব মানে যার অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে, এরকম। এই বিষয়ে এখতিয়ার প্রয়োগকালে আদালত রায়, ডিক্রি, আদেশ অথবা বিদেশি আদালতের যদি আদেশও হয়, মানে মনে করেন যে বিদেশে একটা মামলা রায় হয়েছে এবং ওই মামলার যে বিবাদী সে যদি দেশে চলে আসে, মনে করেন এক ব্যক্তি চায়নাতে থাকতো, চায়নাতে সে ঝামেলা করেছে, সে ব্যক্তি বাংলাদেশের কিন্তু চায়নাতে বসবাস করে, চায়নাতে ঝামেলা করে, সেখানে আদালতে মামলা হয়েছে তার নামে এবং সেই মামলায় সে হেরে গেছে, তার নামে একটা ডিক্রি হয়েছে। এখন ওই চাইনিজ ব্যক্তি যদি এই ডিক্রিটা কার্যকর করতে চায়, ওই বাংলাদেশি ব্যক্তি তো বাংলাদেশে পালিয়ে আসছে, তখন ওই চাইনা আদালতে যে রায়, সে রায়টা বাংলাদেশ শেষে কার্যকরের জন্য বাংলাদেশি কোর্টে আবেদন করবে, এটাও করা যায়। এবং বাংলাদেশের রায়ও বিদেশে কার্যকর করা যায়। এই ধরনের রায়কে কিন্তু আপনার প্রাইভেট ইন্টারন্যাশনাল ল এর মধ্যে পড়ে, পাবলিক না, প্রাইভেট, কারণ ব্যক্তিগত বিষয় এটা। তো এটা প্রাসঙ্গিক হবে। জাজমেন্ট ইন রেম হচ্ছে সার্বজনীন রায়, মানে বিশ্বের সকলের জন্য কার্যকর। মনে করেন আমি যদি একটা মামলা করি যে এই সম্পত্তির মালিক আমি, ঘোষণামূলক মামলা 42 ধারার, এসআর অ্যাক্টের 42 ধারায়। তো এই সম্পত্তির যে রায়, এই রায়টা আমাকে এক্সক্লুসিভ একটা রাইট দিচ্ছে যে একটা নির্দিষ্ট সম্পত্তি, এই সম্পত্তি তো বিশ্বের এক টুকরো, মনে করেন 1 বিঘা সম্পত্তির জন্য আমি যদি রায় পাই, তাহলে এই 1 বিঘা সম্পত্তি আমার, এবং এটা বিশ্বের অন্য কেউ আর দাবি করতে পারবে না। বুঝতে পেরেছেন বিষয়টা? জি। এটা হচ্ছে রাইট ইন পার্সোনাম, সরি, রাইট ইন জাজমেন্ট ইন রেম। এবং এই রাইটটা বিশ্বের সকলের ক্ষেত্রে প্রযোজ্য এবং রাইটটা বিশ্বের সকল ব্যক্তি মানতে বাধ্য, এবং এটার প্রভাব বিশ্বব্যাপী। এটা একটা উদাহরণ দিলাম, এই ধরনের বিষয় যদি সামনে আসে বুঝতে পারবেন। 43 ধারা 40
41 এবং 42 এ বর্ণিত রায় প্রভৃতি ব্যতীত অন্যান্য রায় ইত্যাদি যখন প্রাসঙ্গিক। বিচার্য বিষয় না হলে, অত্র আইনের বিধান মতে প্রাসঙ্গিক না হলে তা প্রাসঙ্গিক নয়। তবে বিচার্য বিষয় হলে তা প্রাসঙ্গিক হবে। যেমন ধারা 8, 11, 13 বা 54 অনুসারেও প্রাসঙ্গিক হবে। মানে এখানে আমরা যে পূর্ব মামলার যে রায়, 41-এ প্রবেট সংক্রান্ত রায় এবং 42-এ কি আছে দেখে নেবেন। 42টা আমি রাখিনি, গুরুত্বপূর্ণ না। তো এই সংক্রান্ত বিষয় ছাড়াও আরো যদি কোনো কিছু থাকে, সেগুলো প্রাসঙ্গিক হবে। 44, ধারা 42 থেকে 42-এ বর্ণিত রায় অর্জনের ক্ষেত্রে যদি প্রতারণা থাকে, যোগসাজশ বা আদালতের অযোগ্যতার প্রমাণ থাকে, মানে যে আদালতে মামলাটা বিচার্য নয় ওই আদালত বিচার করে ফেলেছে ভুল করে, যখন প্রাসঙ্গিক হবে। অত্র ধারাটিতে ফ্রড, পিটিএস, এভরিথিং নীতি প্রতিফলিত হয়েছে। এই যে এখানে একটা যে ইংরেজি টার্মস তুলে দিয়েছি, এই টার্মসটা মনে মনে রাখবেন। এই টার্মসটা তুলে দিয়ে বলতে পারে যে এটা কত ধারা বিষয় বা কত ধারা এটা প্রতিফলিত হয়েছে। 45, বিশারদের অভিমত, অপিনিয়ন অফ এক্সপার্টস, বা সংক্ষেপে উল্টো করে বললে এক্সপার্ট ওপিনিয়ন, একই কথা। এক্সপার্ট ওপিনিয়ন বা বিশারদের অভিমত, বিশারদ মানে বিশেষজ্ঞ ব্যক্তি, সেটা তৃতীয় পক্ষের মতামত বলে হচ্ছে থার্ড পার্টির ওপিনিয়ন, এটা প্রাসঙ্গিক হবে। এ থার্ড পার্টি কারা? বিদেশি আইন। মনে করেন বিদেশি যদি কোনো আইন হয় যেটা বাংলাদেশের ব্যক্তিদের সাধারণত জানার কথা না, যেমন চাইনিজ ভাষায় যদি লেখা থাকে, চাইনিজ রায়ের কথা আমি বললাম, বা ফ্রেঞ্চ ভাষা লেখা থাকে, তো এই আইনটা পড়ানোর জন্য কি লাগবে? একজন এক্সপার্ট লাগবে যে চাইনিজ ভাষাও জানে, ইংরেজি বা বাংলা ভাষাও জানে। অনেকটা ইন্টারপ্রিটার বা দোভাষী বলা হয়। তো তার মতামত লাগবে, এবং সে লিখিত করে দিবে যে হ্যাঁ এই আইনের এই প্রভিশন দ্বারা চাইনা ভাষা এটা লিখা আছে, বাংলা এর অর্থ এই, বা ইংরেজি অর্থ এই। ইংরেজি করে দিলে তখন ইংরেজি থেকে আমরা আবার বাংলা করতে পারবো। বিজ্ঞান সংক্রান্ত কোনো সায়েন্স রিলেটেড কোনো কিছু যদি হয়, যেমন মাদকদ্রব্য আইনে যদি মামলা হয়, কোনো স্যাম্পল বা জব্দকৃত আলামত, সেটা হিরোইন না গাঁজা, না ইয়াবা, না অন্য কোনো মাদকদ্রব্য বা চোরাই মদ, তো এই এই ধরনের যে ডিসিশন, কেমিক্যাল রিপোর্ট বা রাসায়নিক পরীক্ষার একটা রিপোর্ট চলে আসে, দেখবেন যে মাদক মামলার একটা স্যাম্পল 2 গ্রামের মতো বা 5 গ্রামের মতো রেখে বাদ বাকিগুলা সিলগালা করা হয় এবং এটা পাঠিয়ে দেয় কেমিক্যাল রিপোর্টের জন্য, এক্সপার্টের কাছে চলে যায়। মানে এক্সপার্ট একটা কেমিক্যাল রিপোর্ট বা রাসায়নিক পরীক্ষার তথ্য দেয়, সেটা কিন্তু এই 45 ধারাই প্রাসঙ্গিক হবে, কারণ এক্সপার্ট যেটা দিবে সেটা প্রাসঙ্গিক হবে, মানে আদালত নিতে বাধ্য। চারুকলা, হস্তলিপি, মানে একজনের হাতের লেখা, তাহলে হ্যান্ড রাইটিং এক্সপার্টের কাছে চলে যাবে যে এটা আসামির বা বাদীর হাতের লেখা কিনা। আঙ্গুলের ছাপ, ফরেনসিক একটা এভিডেন্স, ফরেনসিক যে কোনো সাক্ষ্য বা ডিজিটাল রেকর্ড, ডিজিটাল রেকর্ড যদি হয় যারা সাইবার এক্সপার্ট তাদের কাছে যাবে। ইত্যাদি বিষয় অভিমত গ্রহণ করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। 45 এতে ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য হিসেবে বিশারদের অভিমত, এটা প্রাসঙ্গিক হবে। কোন বিশারদ, বিশারদ বলতে বিশেষজ্ঞ ব্যক্তি, আদালতে সাক্ষী হিসাবে পরীক্ষা করতে হলে সকল পক্ষকে তার প্রতিবেদন প্রদান করতে হবে। মানে বাদী বিবাদী উভয়, বা বাদী এবং আসামি উভয় পক্ষের কাছে থাকবে। যেমন মামলার চার্জশিট আসলে চার্জশিটের আমরা পুরো সেট কপি তুলে নিই, সেখানে কোনো কেমিক্যাল রিপোর্ট থাকলে বা যদি কোনো মারামারি মামলা হয় মেডিকেল রিপোর্ট থাকে, মার্ডার কেস হলে পোস্টমর্টম রিপোর্ট থাকে, এই ধরনের সবগুলো রিপোর্ট আমরা আসামি পক্ষও তুলতে পারি, মানে সংগ্রহ করতে পারি। তাহলে এটা থেকে আমরা মামলার ডিফেন্স প্রস্তুতি নিতে পারি। কোনো বিশারদের মতামত শুধুমাত্র আদালত বরাবর প্রেরণ করা যাবে, অর্থাৎ এই যে কেউ যদি মেডিকেল সার্টিফিকেট নিজে কোনো জায়গায় যে মেডিকেলে যে তুলতে যায়, তখন কোনো পক্ষকে বাদী বা আসামি পক্ষকে দিবে না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতেই পাঠাবে। যদি আদালত তলব করে তাহলে আদালতে পাঠাবে, বা সংশ্লিষ্ট যদি যে আইও ইনভেস্টিগেটিং অফিসার সে যদি চাই তাহলে আদালতের পক্ষ থেকে তাকে দেওয়া হবে। কিন্তু কোনো মক্কেল নিতে পারবে না, বাদী বা বিবাদী মামলার কোনো পক্ষ বা আইনজীবী পাবে না এটা। বিশারদ মূলত আদালতের সহায়তাকারী, কিন্তু একজন অ্যাডভোকেট যদি কোনো অভিমত নিতে চায় তাহলে আদালতের কাছে তিনি কি করবেন? একটা সাক্ষ্য, এই সাক্ষ্যটা আসামির না বাদীর এটা আমি জানতে চাচ্ছি, আমি অ্যাডভোকেট হিসাবে কি করব? আমি সরাসরি যদি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে হ্যান্ড রাইট এক্সপার্টের কাছে আবেদন করি,
সেটা কিন্তু দিবে না আমাকে। কে দিবে? তবে আমি প্রাইভেটলি যারা করে তাদের কাছে প্রাইভেটলি বা ব্যক্তিগতভাবে নিতে পারি, সেটা ভিন্ন বিষয়। সেটা আদালত গ্রহণ করবে কিনা সেটা আদালতের বিষয়, গ্রহণ করার সম্ভাবনা কম। তাহলে কি করতে হবে? আদালতের কাছে আবেদন করতে হবে যে ইওর অনার, এই মামলার যে হ্যান্ডরাইটিং বা একটা চেক দিয়েছে, চেকের যে স্বাক্ষর সেটা আমি দাবি করছি এটা আসামির না, এটা আমি হ্যান্ডরাইটিং এক্সপার্টের ওপিনিয়ন চাচ্ছি। তাহলে আদালতের কাছে যদি দরখাস্ত করা হয়, আদালত যদি দরখাস্ত মঞ্জুর করে, তখন সেটা চলে যাবে এই আবেদনের কপি সহ একটা নির্দেশনা বা আদেশ সংশ্লিষ্ট এক্সপার্টের কাছে, এবং এটার স্যাম্পলও চলে যাবে। তখন এক্সপার্ট যে কপিটা আদালতে জমা দিবে, তখন আদালত থেকে অ্যাডভোকেট হিসাবে আমি তুলে নিতে পারবো। তার মানে আদালতের মাধ্যমে আমাকে যেতে হবে, আমি ডিরেক্ট গেলে হবে না। এবং সরকারি প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান থেকে সবকিছু প্রোভাইড করা হবে। 47, হস্তলিপি। হস্তলিপি মানে হ্যান্ড রাইটিং বা হাতের লেখা, টিপ সই সহ এই সংক্রান্ত যদি অভিমত হয়, তাহলে সেটাও কিন্তু প্রাসঙ্গিক হবে। কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে? উক্ত হস্তলিপির সাথে পরিচিত ব্যক্তির অভিমত। এক্সপার্ট ওপিনিয়ন না হলে হবে, মনে করেন রহিম এর লেখা কেমন রহিমের পরিবারের লোকজন জানতে পারে, বা তার ক্লাসমেট জানতে পারে, তার বন্ধু বান্ধবীরা জানতে পারে। তো তাকে যদি সাক্ষী হিসাবে ডেকে বলি যে দেখেন তো, আপনি তো রহিমের ওয়াইফ, তো আপনি বলেন তো এটা রহিমের লেখা কিনা, রহিমের লেখা কেমন আপনার তো জানার কথা। সে বলতে পারে যে না, এটা রহিমের লেখা না, বা রহিমের লেখার মতো মনে হচ্ছে না। বা রহিমের শিক্ষককে ডেকে জানানো যেতে পারে, যদি সে পড়াশোনা, মনে করেন ক্লাস 10-এ পড়ে একটা ছেলে, তার হাতের লেখা কেমন তার শিক্ষকরা তো জানার কথা। তো এই পরিচিত ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডাকা যেতে পারে। লিখতে দেখেছে যে, বা চিঠির প্রাপক যার কাছে চিঠি লেখা হয়েছে তাকে, মনে করেন একটা চিঠি পাওয়া গেল, চিঠির ভিতরে, সরি, একটা খাম পাওয়া গেল, খামের ভিতরে চিঠি আছে, এরকম একটা প্রমাণ পাওয়া গেল। তো এই যে প্রাপক, তাকে যদি আগেও চিঠি লেখা থাকে, তাহলে প্রাপকের কাছে চিঠি আছে ধরে নিতে হবে, এবং তাকে তলব করা যেতে পারে। সে এসে বলবে হ্যাঁ, আমার কাছে নিয়মিত চিঠি লিখতো, আমার কাছে চিঠি আছে, এই যে স্যাম্পল, এবং তার হাতের লেখা কেমন আমি জানি। ব্যক্তির লিখিত বা স্বাক্ষরিত কাগজ কারবারের স্বাভাবিক নিয়মে প্রাপ্ত। এখানে কারবার বলতে কোনো ব্যবসা ক্ষেত্রে বা কোনো নিয়মিত কাজের ক্ষেত্রে। মনে করেন যে আমি অ্যাডভোকেট হিসেবে মামলা পরিচালনা করছি, আমার মক্কেল কিছু কাগজপত্র দিল এবং বলল যে এগুলো আমার নিজের হাতের লেখা, বা এটা আমার দোকানের যে হিসাবের খাতা সেটা, এবং আমি এটা নিজেই লিপিবদ্ধ করেছি। তো এটা একটা কারবারের অংশ হতে পারে। মানে এটা অস্বাভাবিক কোনো না, স্বাভাবিক নিয়মে আসতে হবে, ন্যাচারালি। 47-এ ডিজিটাল সিগনেচার সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। আমরা পড়ছি কি বিষয়ে আদালতে কথা বলা যাবে, প্রাসঙ্গিক বিষয়ে কথা বলা যাবে। কোনগুলো প্রাসঙ্গিক সেগুলোই 55 ধারা পর্যন্ত আমরা পড়ছি। এক্ষেত্রে সার্টিফাইং অথরিটি কর্তৃক ইস্যুকৃত ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট প্রাসঙ্গিক হবে। এখন একটা ডিজিটাল সিগনেচার, যেমন আপনারা এখন যখন ফর্ম ফিল আপ করবেন কিছুদিন পরে, বা যারা রেগুলার তারা ফর্ম ফিল আপ করে ফেলেছেন হয়তোবা, আর যারা ইন্টিমেশন পাঠিয়েছিলেন মানে রেজিস্ট্রেশন করেছিলেন, তখন কিন্তু আপনাদের কি করতে হয়েছিল, একটা স্বাক্ষর করে সেটা আবার ছবি তুলে বা স্ক্যান করে সেটা আপলোড করতে হয়েছিল। সেটা কিন্তু এক ধরনের ডিজিটাল সিগনেচার, কারণ আপনার যে ইন্টিমেশন ফর্ম সেটাতে ডিজিটাল সিগনেচার আকারে চলে আসবে। তো এই সিগনেচারটা নিয়ে যদি প্রশ্ন ওঠে যে এই সিগনেচারটা আসলে মিস্টার রহিমের কিনা, বা এখানে একজনের নাম করি আমার স্টুডেন্টের মধ্যে, যেমন কামরুজ্জামান ভাই লাইনে আছেন, কামরুজ্জামান ভাইয়ের এটা সিগনেচার কিনা, এটা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে কিন্তু এটা চলে যাবে কার কাছে, এই সিগনেচারটা সঠিক কিনা এটার জন্য একটা ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে এই 22 সালের পরে। তারা চেক করে দেখবে যে হ্যাঁ, এটার, তার থেকে অরিজিনাল সিগনেচার নেবে, অরিজিনাল সিগনেচারের সাথে ম্যাচ করাবে কতটা সঠিক। তাহলে এটাকে বলা হচ্ছে সার্টিফাইং অথরিটি কর্তৃক ইস্যুকৃত হতে হবে একটা সার্টিফিকেট, যেটাকে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট বলা হচ্ছে। সার্টিফিকেটে লেখা থাকবে যে এই সিগনেচারটা অমুক ব্যক্তির অরিজিনাল কিনা, না এটা ফেক বা ফেব্রিকেটেড। 47 হয়ে গেল। 48, অধিকার বা সাধারণ প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। যাদের দ্বারা জানা সম্ভব, মানে যারা জানেন বিষয়টা, এই ধরনের কোনো প্রথা, মনে করেন একটা এলাকায় একটা প্রথা আছে, এই প্রথা সম্পর্কে যারা জানে তারা যদি অভিমত দেয় তাহলে সেটা প্রাসঙ্গিক হবে। যথেষ্ট সংখ্যক লোকের একটি শ্রেণীর মধ্যে সাধারণভাবে প্রচলিত প্রথা অধিকারও বোঝাবে। তো প্রথা কিন্তু 1-2 জন পালন করলে হবে না, একটা এলাকার সকল ব্যক্তি যারা পালন করে
সেটাই কিন্তু একটা প্রথা হবে। তো ওই প্রথার কারণে যদি প্রথাটা মামলার বিষয় হয় বা মামলার প্রাসঙ্গিক বিষয় হয়, তো প্রথা সম্পর্কে অভিমত নেওয়াটা প্রয়োজন যদি হয়, সেটাও কিন্তু আদালত প্রাসঙ্গিক হিসেবে গ্রহণ করবে সাক্ষী হিসেবে। 49, প্রচলিত রীতিনীতি প্রভৃতি সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। প্রতিষ্ঠান বা পরিবারের প্রচলিত রীতিনীতি ও মতামত বা মতবাদ বা ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠানের গঠনতন্ত্র ও পরিচালনা, বিশেষ জেলা বা শ্রেণীর লোকের মধ্যে ব্যবহৃত শব্দ, উদ্ধৃতির অর্থ বিশেষ। মনে করেন একটা এলাকায় একটা শব্দ ব্যবহার করে, ওই শব্দটা সেখানে বিশেষ অর্থে ব্যবহার হতে পারে, গালি ব্যবহার হতে পারে, আবার অন্য এলাকা হয়তো বা সেটা খুব ভালো শব্দ। তো এরকম কনফিউশন থাকতে পারে। তো সেটা নিয়েও যদি ঝামেলা তৈরি হয় বা সেটা মামলার গুরুত্বপূর্ণ যদি বিষয় হয় বা সাক্ষ্য হয়, সেটা আদালত নিবেন। ওই বিষয়বস্তু সম্পর্কে জ্ঞাত হবার সুযোগ আছে তাদের অভিমত প্রাসঙ্গিক। তো কোনো এলাকার যদি কোনো বিশেষ শব্দ হয়, তাহলে এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তির অভিমত নিবে, হয়তোবা মেম্বার বা চেয়ারম্যানের অভিমত নিবে। 50, আত্মীয়তার সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। এক ব্যক্তির সাথে অপর ব্যক্তির সম্পর্কের বিষয়ে পরিবারের সদস্য বা পরিচিত ব্যক্তিদের আচরণের মাধ্যমে প্রকাশিত অভিমত। মনে করেন একটা ছেলে এবং একটা মেয়ে একটা বাসায় বসবাস করছে, হয়তোবা তারা বিবাহ করেনি কিন্তু স্বামী স্ত্রী রূপে বসবাস করছে, যেটাকে আমরা কি নাম দিয়েছে, লিভ টুগেদার করছে। তো স্বভাবত এলাকার লোকজন বা বাড়ির মালিক জানে তারা হাজবেন্ড ওয়াইফ, হয়তোবা কাগজ, যে বিবাহের কাগজ বা প্রমাণ, কাবিননামা, এগুলো দেখায়নি। হিন্দু হলেও হয়তোবা তাদের কাগজ নাও থাকতে পারে, হিন্দুদের কিন্তু কাগজ থাকে না বিয়ের। তো ওই এলাকায় তারা স্বামী স্ত্রী রূপে বসবাস করেছে, এটা যদি প্রমাণ করতে চায় মেয়ে, হয়তোবা ছেলে অস্বীকার করছে না তার সাথে আমি কখনো বসবাস করিনি, মেয়ে যদি তার বিরুদ্ধে মামলা করে, ওই এলাকার 2-3 জনের সাক্ষী নিতে পারে যে হ্যাঁ তারা আত্মীয় হিসেবে মানে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করেছে। হয়তোবা কোনো ছেলেকে অস্বীকার করছে তার বাবা যে এ আমার সন্তান না, পালক পুত্র হিসাবে নিয়েছিল, পরে হয়তো অস্বীকার করছে। হ্যাঁ, যেটা বলছিলাম, যে কোনো ব্যক্তি, যদি হিন্দু ব্যক্তি একজনকে দত্তক হিসেবে গ্রহণ করলো, একটা পুত্র সন্তানকে, নিজের পুত্র সন্তান না থাকার কারণে, তারপরে সে যদি পরে অস্বীকার করে এবং এলাকার মানুষ তো দেখেছে, জানে যে এই ব্যক্তি এই ছেলেকে পুত্র বা দত্তক পুত্র হিসেবে গ্রহণ করেছিল এবং তার বাসায় সে বেশ কিছু দিন বা কয়েক বছর বসবাস করেছে, তারপরে সে যদি অস্বীকার করে তার পরিবারের চাপে, হয়তো বা স্ত্রী সন্তানরা চাচ্ছে না যে অন্য কোনো একটা ছেলে বাসার সম্পত্তির মালিক হোক, তো তখন আর অস্বীকার করতে পারবে না এবং এলাকার লোকজন সাক্ষী দিবে যে হ্যাঁ তাদের মধ্যে আমরা এরকম বাবা ছেলের সম্পর্ক দেখেছি। শর্ত হচ্ছে তালাক আইনের মোকদ্দমায় বিবাহের জন্য এবং দণ্ডবিধির 494, 495, 497, 498, এই 494, 95, 97, 98 হচ্ছে বিবাহ সংক্রান্ত অপরাধ। দ্বিতীয় বিবাহ বা স্ত্রী অনুমতি নিয়ে নতুন স্ত্রীর কাছে আগের স্ত্রীর কথা গোপন, এই বিষয়গুলো প্রযোজ্য, এগুলো আমরা পড়েছি অলরেডি। এই মামলায় তা যথেষ্ট বিবেচিত হবে না। 51, মতামতের কারণ বা হেতু যখন প্রাসঙ্গিক। কেউ যদি কোনো মতামত দেয়, সেটা কোনো ব্যক্তি হোক বা কোনো বিশেষ ব্যক্তি হোক, এক্সপার্ট হোক, তাহলে কেন মতামত দিচ্ছে সেটারও কারণ থাকবে, অর্থাৎ ব্যাখ্যা থাকবে। কোনো জীবিত ব্যক্তির মতামত যে ক্ষেত্রে প্রাসঙ্গিক, সেক্ষেত্রে ওই মতামত যে সকল ভিত্তির উপর প্রতিষ্ঠিত সে সকল বিষয় প্রাসঙ্গিক। মানে কিসের উপর ভিত্তি করে একজন ব্যক্তি মতামত দিল, উদাহরণ হচ্ছে বিশারদের পরীক্ষা নিরীক্ষার বিবরণও প্রাসঙ্গিক। যেমন কোনো এক্সপার্ট যদি কোনো সিদ্ধান্ত দেন, তাহলে সিদ্ধান্তর যে ব্যাখ্যা সেটা তো অবশ্যই দিবেন, তাই না? তাহলে সিদ্ধান্ত প্রাসঙ্গিক, ব্যাখ্যাটা প্রাসঙ্গিক। 52, দেওয়ানি মোকদ্দমে কথিত আচরণ প্রমাণের জন্য চরিত্র অপ্রাসঙ্গিক। 52টা কিন্তু আমরা প্রাসঙ্গিক কোন জিনিস সেটা জানতে পারছি, কিন্তু এখানে 52 ধারায় হচ্ছে অপ্রাসঙ্গিক। তাহলে 5 থেকে 55 ধারায় কিছু কিছু ক্ষেত্রে প্রাসঙ্গিক, কিছু কিছু ক্ষেত্রে অপ্রাসঙ্গিক। যেমন 24 ধারা, 25 ধারা আমরা গত ক্লাসে দেখলাম অপ্রাসঙ্গিক। তার মানে আদালত সেগুলো গ্রহণ করবে না, আর যেগুলো প্রাসঙ্গিক সেগুলো গ্রহণ করবে বা কথা বলার সুযোগ দিবে। চরিত্র যদি বিচার্য বিষয় না হয়, তবে পক্ষদের চরিত্র বিষয়ে সাক্ষ্য দেওয়ানি মোকদ্দমে অপ্রাসঙ্গিক। মনে করেন যে একজন মহিলা তার স্বামীর বিরুদ্ধে দেনমোহরণা এবং খোরপোশের মামলা করেছে, এখন তার স্বামী
উকিলের মাধ্যমে যদি দাবি করে, বা এখানে বিবাদী পক্ষ দাবি করে যে আমার স্ত্রীর চরিত্র খারাপ, তাই আমি কি দিব না, মোহরানার টাকা দিব না, এটা কিন্তু প্রাসঙ্গিক হবে না। কারণ সিভিল মামলায় চরিত্রটা কোনো প্রাসঙ্গিক বিষয় না। কিন্তু চরিত্র নিয়ে যদি কথা হয়, যেমন কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দিতে চায়, বিশেষ করে হিন্দুদের মধ্যে তালাক কিন্তু ফাইল করতে হয়। আর মুসলমানদের মতো কিন্তু তালাক দেওয়াটা এত সহজ না। হিন্দুদের মধ্যে আদালতে মামলা করতে হয় তালাকের জন্য। তো সেখানে যদি দাবি করে যে পক্ষ তালাক দিতে চাচ্ছে, স্ত্রী বা স্বামী, তো তিনি যদি দাবি করে যে আমার ওয়াইফের চরিত্র খারাপ, বা ওয়াইফ যদি দাবি করে আমার হাজবেন্ডের চরিত্র খারাপ, এই কারণে আমি তাকে তালাক দিচ্ছি বা বিবাহ বিচ্ছেদ চাচ্ছি, সেক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। তার মানে বিচার্য বিষয় যদি হয় চরিত্র, তখন প্রাসঙ্গিক হবে। রেলিভেন্ট বিষয় হিসেবে চরিত্র কখনো প্রাসঙ্গিক নয়। দেওয়ানি মোকদ্দমার বিচার্য বিষয় পক্ষগণ নয়, বরং পক্ষগণের মধ্যে বিবদমান বিষয়। অর্থাৎ কোনো দেওয়ানি যদি মামলা করা হয়, পক্ষগণের চরিত্র কি সেটা আমাদের দেখার বিষয় না, বরং এই পক্ষগণের মধ্যে যে যে বিষয় নিয়ে বিবাদ হচ্ছে, সেই বিবাদমান বিষয়টা কিন্তু মামলার ফ্যাক্ট। তো ফ্যাক্ট নিয়ে কথা বলতে হবে, মানুষ কেমন বিষয় না। একজন মহিলা সে সুচরিত্রের অধিকারী হোক বা খুব পরহেজগার মহিলা হোক, সেটা বিষয় না, বা তার চরিত্র খুবই খারাপ হোক, সেটা কোনো বিষয় হবে না যখন সেই মামলাটা হয় কোনো মোহরানা বা খোরপোশের মামলা। 53, ফৌজদারি মামলায় পূর্ববর্তী সচ্চরিত্র প্রাসঙ্গিক। মনে করেন একজন ব্যক্তি খুবই সচ্চরিত্র অধিকারী, এলাকায় খুব তার সুনাম আছে। একজন মসজিদের ইমাম সাহেব সাধারণত সচ্চরিত্র অধিকারী হয়, দু একটা খারাপ থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 99% কিন্তু একজন ইমাম সাহেব মানে তিনি এলাকার একজন সম্মানিত ব্যক্তি, সচ্চরিত্র ব্যক্তি। বা কোনো স্কুলের শিক্ষক, শিক্ষক তো সবসময় সম্মানের জায়গায় থাকেন। তো এখন কোনো যদি শিক্ষক যার খুব সুনাম, তার দ্বারা একটা অপরাধ হয়েছে এরকম কেউ যদি দাবি করে, অভিযুক্ত হয়, মানে একজন ইমাম সাহেবের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এখন এলাকার লোকজন বলতে পারে যে একজন ইমাম সাহেব তিনি এত ভালো মানুষ, তিনি এই কাজটি করতেই পারেন না, এরকম যদি একটা বিষয় হয়, তাহলে কিন্তু এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে যে ইমাম সাহেব এই কাজটি করা যাবে না। অর্থাৎ ফৌজদারি মামলায় তার পূর্ববর্তী সচ্চরিত্র, তিনি যে ভালো মানুষ এটা দাবি করা যাবে। এই ভালো মানুষের পক্ষে চুরি করা মানে ইমাম চুরি করতেই পারে না, এরকম একটা দাবি তোলা যেতে পারে, যতক্ষণ না প্রসিকিউশন পক্ষ প্রমাণ করছে যে তিনি আসলে করেছেন। অভিযুক্ত ভালো চরিত্রের অধিকারী, এটি কিন্তু প্রাসঙ্গিক বিষয় ক্রিমিনাল মামলায়। 52 হচ্ছে সিভিল মামলায়, 53 হচ্ছে ক্রিমিনাল মামলায়। 54, পূর্ববর্তী অসৎ চরিত্র উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নয়। উত্তরদান মানে রিপ্লে দেওয়ার ক্ষেত্রে একজন যদি দাবি করে যে আমার মক্কেল খুবই ভালো, বা আমি খুবই ভালো, এইভাবে দাবি করছে আদালতে, এখন সে সে যখন দাবি করবে যে সে সৎ চরিত্র অধিকারী, তখন উত্তর দেওয়ার বা কাউন্টার দেওয়ার ক্ষেত্রে সে যে ভালো চরিত্র অধিকারী না সেটা কিন্তু কাউন্টার দেওয়া যাবে, মানে তার চরিত্র খারাপ তখন বলা যাবে। তার মানে কোনো মামলায় বাদী পক্ষ বা বিবাদী পক্ষ যদি দাবি করে যে আমার চরিত্র ভালো, তখন অপর পক্ষ প্রমাণ করতে পারবে যে তার চরিত্র খারাপ, কিন্তু প্রথমেই তার চরিত্র খারাপ এই কথা তোলা যাবে না। তার মানে রিপ্লাই হিসাবে তোলা যাবে, মানে প্রথমে দাবি করা যাবে না, এটাই হচ্ছে বিষয়। এটা পড়লে বুঝতে পারবেন। 55, ক্ষতিপূরণ নির্ণয়ের চরিত্রের গুরুত্ব। মনে করেন একটা মামলা করা হয়েছে, একজন ক্ষতিপূরণের মামলা করেছে। যেমন আমরা ক্রিমিনাল মামলা করতে পারি, কেউ যদি ডিফামেশন বা মানহানি করে, ক্রিমিনাল মামলা করা যেতে পারে, আবার ক্ষতিপূরণের মামলা করা যেতে পারে। যে আমার বিরুদ্ধে, যেমন আমি একজন অ্যাডভোকেট, এই মুহূর্তে আমার ক্যারিয়ার খুব ভালো পর্যায়ে আছে, আমি অনলাইনে আপনাদের জন্য শিক্ষকতাও করছি, ইউটিউবে ভিডিও করছি, আর তারপরে অ্যাডভোকেট হিসেবে ভালো প্র্যাকটিসও করছি। এখন আমার ক্যারিয়ারটা একটা ভালো পর্যায়ে আছে এবং ধীরে ধীরে আরো ভালো পর্যায়ে যাচ্ছে, এবং এভাবে চলতে থাকলে ইনশাল্লাহ একদিন আমার ক্যারিয়ারটা একজন মানে প্রতিষ্ঠিত অ্যাডভোকেট হিসেবে চলে আসবে, মানে একজন সিনিয়র আইনজীবী হিসেবে, একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে আপনাদের দোয়ায় একটা ভালো পজিশনে যেতে পারবো আমি, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন এবং এইভাবে প্র্যাকটিস করতে থাকি। এখন কোনো কারণে একজন ব্যক্তি যদি আমার বিরুদ্ধে কোনো একটা মিথ্যা অপবাদ ছড়ায়, এবং যেটার কারণে আমার ক্যারিয়ার যদি ক্ষতিগ্রস্ত হয়, আমার ওকালতির যে পেশা সেটা নষ্ট হয়, বা আমার মামলা আসা বন্ধ হয়ে যায়, যে এই ব্যক্তির চরিত্র খারাপ বা অন্যান্য বিষয়ে কেউ যদি দাবি করে, তখন আমি তার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করতে পারবো। এবং আমি মিনিমাম
100 কোটি টাকার মামলা করে দিব। কারণ আমি যদি 50 বছর প্র্যাকটিস করি বা 30 বছর প্র্যাকটিস করি, 30 বছর প্র্যাকটিস করলে তো 100 কোটি টাকা ইনকাম করতে পারবো, এরকম তো একটা ধারণা আমি দেখাবো যে আমি যদি এভাবে প্র্যাকটিস করতে থাকি, যত দিন যাবে তত তো ইনকাম বাড়ে অ্যাডভোকেটদের। তো আমি মিনিমাম 100 কোটি টাকার একটা ডিফামেশনের বা মানহানি করেছে এই ধরনের ক্ষতিপূরণের মামলা করব, মানে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে এই মানহানি করে। তাহলে এখানে ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে আসলে যদি আমি প্রমাণ করতে পারি যে হ্যাঁ আমার ক্যারিয়ার একটা ভালো পর্যায়ে আছে এবং আমার নামে যে দাবিটা তুলেছে আসলে সেটা সম্পূর্ণ মিথ্যা, তখন কিন্তু এটা যে আমি 100 কোটি টাকা দাবি করছি, আদালত 100 কোটি টাকা না দিলেও হয়তোবা কাছাকাছি একটা অ্যামাউন্ট আমাকে দিবে। এখন যদি আসলে আমার ক্যারেক্টারে ওই বা আমার যে প্র্যাকটিস ওই লেভেলের না, বা আমি অনলাইনে খুব ভালো কিছু করছি না, সেক্ষেত্রে হয়তোবা ক্ষতিপূরণের পরিমাণটা কমে যাবে। তার মানে এখানে আমার চরিত্র যদি খুব ভালো হয় এবং খুব ভালো একজন মানুষের দুর্নাম করা হয়, তার জন্য যতটুকু ক্ষতিপূরণ দিবে, এবং অপেক্ষাকৃত সমাজের যে হয়তোবা ততটা ভালো পর্যায়ে না, মনে করেন একজন, আমি উদাহরণ দিচ্ছি আমার, মনে করেন গ্রামে আমি অ্যাডভোকেট হিসাবে একজনই আছি, আরো বিভিন্ন পেশার মানুষ আছে। তো অ্যাডভোকেট হিসাবে ইনকামের কিন্তু যথেষ্ট একটা পসিবিলিটি আছে, কিন্তু অন্য যারা পেশা আছে তারা কিন্তু হয়তোবা এতটা ভালো করতে পারবে না। উদাহরণস্বরূপ কিছু যদি পেশার নাম করি, মনে করেন একজন ভ্যান চালক, তিনি ভ্যান চালান এবং দিন আনে দিন খান, যতটুকু ইনকাম করে ততটুকুই তার ইনকাম। এখন তার দ্বারা কিন্তু তার সারা জীবনে কোটি টাকা ইনকাম, 1 কোটি টাকাও ইনকাম করা সম্ভব না, 100 কোটি টাকা তো দূরের কথা। এখন ভ্যান চালক যদি আপনার মামলা করে, তাহলে তিনি যতটুকু ক্ষতিপূরণ পাবেন, আমি অ্যাডভোকেট হিসেবে মামলা করলে তো তার থেকে বেশি ক্ষতিপূরণ পাওয়ারই কথা, তাই নয় কি? আবার অন্য দিক দিয়ে যদি উদাহরণ দিই, মনে করেন একজন এলাকার একজন হাজী সাহেব, তিনি হজ করেছেন, তিনি যদি একটা ক্ষতিপূরণের মামলা করেন, ডিফামেশন বা মানহানির, তিনি যতটুকু ক্ষতিপূরণ পাবেন, তো একজন এলাকার খুব একটা সম্মানিত ব্যক্তি না, হচ্ছে সাধারণ একজন ব্যক্তি, তিনি ক্ষতিপূরণ চাইলে কিন্তু বেশি ক্ষতিপূরণ পাবেন না, কারণ তার চরিত্র এখানে ক্ষতিপূরণ নির্ণয়ে কাজে লাগবে। আনোয়ার ভাই কি বলতে চাচ্ছেন বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি স্যার, আপনার ক্যারেক্টার ড্যামেজ করলো, এখন আমি ড্যামেজ করবো, আমার আর্থিক সহায়তা নাই 100 কোটি দেওয়ার মতো, এই ক্ষেত্রে কি করবে আদালত স্যার? তার যতটুকু আমি সহায়তা আজকে আছে, তার যতটুকু, হ্যাঁ, এখানে যার আমি যার তার মনে করেন যার বিরুদ্ধে মামলা করছে, বিবাদীর সামর্থ্য নাই, তার যত সম্পত্তি আছে সব সম্পত্তি নিয়ে নেওয়া হবে, ক্রোক করে, নিলামে বিক্রি করে, যত টাকা আসবে ততটুকু টাকা দিবে, বাদ বাকি যতটুকু, মানে তাকে একেবারে নিঃস্ব করে দেওয়া হবে। 5,000 টাকা তাকে রেখে তার শুধুমাত্র, মানে একজন নিঃস্ব ব্যক্তির যা যা থাকে ততটুকু রেখে বাদ বাকি তার সবকিছু নিয়ে নেওয়া হবে। বুঝতে পেরেছেন? জি স্যার, ধন্যবাদ স্যার। এখন যখন মামলা করা হয়, মামলা করা তার সামর্থ্য আছে কিনা এটা তো দেখা হয় না। মামলা করা হয়, ক্ষতিপূরণের মামলা করলে যখন দেখা যাবে যে তার সামর্থ্য আছে কিনা, পরে সেটা নির্ণয় করা হবে যে তার কত স্থাবর অস্থাবর সম্পত্তি কি কি আছে, সেগুলো দেখা হবে। আর জি স্যার। যখন একজন ব্যক্তি অপর ব্যক্তির বিরুদ্ধে 100 কোটি টাকার মামলা করছে, তখন হয়তো বা দেখবে খুঁজে যে আসলে তার 100 কোটি দেওয়ার সামর্থ্য আছে কিনা, যদি না থাকে কম করবে। বুঝতে পারেননি? আমি দুইটা মামলা করেছিলাম। জি স্যার। একটা 100 কোটি টাকা ক্ষতিপূরণের, একটা 50 কোটি টাকা ক্ষতিপূরণের। মামলাটা এখনো চলমান আছে, চলছে। তবে এই মামলার যে বিবাদী, সে কিন্তু দেশের এখন বাইরে, দেশ ছেড়ে দেশের বাইরে আছে। এখন বুঝতে পারছেন যে কি ধরনের মামলা এবং কার বিরুদ্ধে মামলা। আমি বাদী না, বাদী পক্ষের আমি আইনজীবী। আচ্ছা, তো এখানে দেখেন যে চরিত্র শব্দটি খ্যাতি ও আচরণকে বোঝায়। তো যদি বলা হয় পঞ্চম ধারায় চরিত্র বলতে কি বোঝায়, তো খ্যাতি ও আচরণ দুইটাকেই বোঝাবে। একজন ব্যক্তির খ্যাতি বা সুনাম কতটুকু আছে এবং সে এলাকায় কেমন আচরণ করে, এই দুইটা মিলে একজন ব্যক্তির চরিত্র নির্ধারণ করা হবে। আমরা চরিত্র কাকে বলে, ইসলাম ধর্ম অনুসারে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম অনুসারে কিন্তু হয়তোবা ধর্মীয় গ্রন্থে বা আমরা যে ইসলাম শিক্ষা বই পড়েছি বা হিন্দু শিক্ষা বই পড়েছি স্কুল কলেজে, সেখানে এক চরিত্রের সংজ্ঞা থাকতেই পারে। কিন্তু
সাক্ষ্য আইনের 55 ধারায় চরিত্র বলতে খ্যাতি ও আচরণকে মানে দুইটার কম্বিনেশনে যেটা সেটাই বোঝাবে। আমরা পার্ট 3 শেষ করলাম, এবার পার্ট 4। পার্ট 4-এ 56 থেকে 73 আলোচনা করব। শুরু হলো প্রথম খণ্ড, শেষ প্রথম খণ্ডে কি বলেছিলাম যে কি বিষয়ে কথা বলা হবে, মানে কি বিষয়ে প্রমাণ দিতে হবে। প্রথম খণ্ডের বক্তব্য ছিল। দ্বিতীয় খণ্ডের বক্তব্য হচ্ছে কি ধরনের প্রমাণ দিতে হবে, অর্থাৎ এই যে সাক্ষ্য যে হবে সেই সাক্ষ্যটা কেমন হবে, মুখে বলবে না কোনো ডকুমেন্ট দিবে, ওরাল এভিডেন্স না ডকুমেন্টারি এভিডেন্স। এই ধরনের বক্তব্য আমরা 56 থেকে 100-র মধ্যে পাবো। আর 55 থেকে আমরা পেলাম কি আদালতে কি বিষয়ে কথা বলতে পারবো, কি বিষয়ে কথা বলতে পারবো না। তৃতীয় অধ্যায় শুরু হচ্ছে 56 থেকে 58, তিনটি মাত্র সেকশন। প্রাসঙ্গিক বিষয়ে যখন প্রমাণের প্রয়োজন হয় না, মানে কিছু কিছু বিষয় অটোমেটিক প্রমাণ, মানে এটা বিষয়ে সাক্ষ্য দেওয়ারই দরকার নাই। যেমন 56 ধারায় বলছে যে সকল বিষয় বিচারকের দৃষ্টিগোচরে নেবার যোগ্য তা প্রমাণ করা নিষ্প্রয়োজন। ইংলিশ ফ্যাক্ট জুডিশিয়ালি নোটিশেবল নিড নট বি প্রুভড, মানে প্রমাণের দরকার নাই। সপ্তাহে 7 দিন, এক বছরে 12 মাস, মাসের নাম, দিন, তারপরে 24 ঘন্টায় একদিন, এই বিষয়গুলো আদালতও জানে। মনে করেন যে 24 আগস্ট, 24 আগস্ট 2000, সরি 5 আগস্ট 2025, সরি 2024 কি ঘটনা ঘটেছে, বা 1975 সালের 15ই আগস্ট কি ঘটনা ঘটেছে, এগুলো সম্পর্কে সাধারণ মানুষও জানে, বিচারকও জানে। তো এগুলো প্রমাণের দরকার নাই। 57 ধারায় বলছে যে সকল বিষয়ে আদালত অবশ্যই গোচরে নিবেন 11টি ক্ষেত্রে। তাহলে 56 ধারায় বললো যে যেগুলো দৃষ্টিগোচরে নিবেন সেগুলো প্রমাণের দরকার নাই। আর 57 ধারায় এসে বলছে যে এই জিনিসগুলো প্রমাণের দরকার নাই, কারণ এই জিনিসগুলো আদালত দৃষ্টিগোচরে নিবেন। তার মানে 56 ধারায় আইনটা বলা আছে এবং 57 ধারায় উদাহরণগুলো দেওয়া আছে। কি কি উদাহরণ? বাংলাদেশ, বাংলাদেশের সকল আইন সমূহ, বাংলাদেশের যতগুলো আইন আছে সেগুলো প্রমাণের দরকার নাই, কারণ সেগুলো তো আদালতও জানে। তিনি বিচারক, তিনি যদি না জানেন জাস্ট আইনটা বের করে তাকে দেখাতে হবে, দেখেন স্যার আইনে আছে। তা যেটা আইনে আছে সেটা দেখিয়ে দিলেই হবে, প্রমাণের দরকার নাই। মানে আইন বিষয়ে ওই যিনি আইন তৈরি করেছেন তাকে নিয়ে এসে আহ, প্রশ্ন করে জবানবন্দি নিয়ে প্রমাণের দরকার নাই। আইন তো আইনই, আইন প্রমাণের দরকার নাই। শুধু যদি আইন না জানেন আইনটা বের করে শুধু দেখাতে হবে বা একটা কপি দিতে হবে আদালতকে। 2 বাতিল 3 হচ্ছে সশস্ত্র বাহিনীর জন্য প্রণীত যুদ্ধবিধি। যুদ্ধবিধিও একটা আইন, এই আইনও, এটা প্রমাণের দরকার নাই। আইনসভার কার্যসময়, আইনসভা বলতে পার্লামেন্ট, পার্লামেন্টে যে কাজগুলো হয় সেগুলো প্রমাণের দরকার নাই। স্পিকার যে কাজগুলো ডাকেন, যে প্রতিদিনের কাজগুলো হয় যখন আইনসভা চলে। 5 বাতিল 6 আদালতের সিলমোহর। যেমন আদালতের গোল সিল থাকে না, আমরা যখন মামলা ফাইলিং করি বা সার্টিফাইড কপি নিই, তো এই সিল যে এটা আদালতে নাম লেখা আছে এটা প্রমাণের দরকার নাই, এটা আদালতেরই সিল। নোটারি পাবলিকের সিলমোহর, নোটারি পাবলিকের দেখেন সিল থাকে গোল, সেটাও প্রমাণের দরকার নাই, দেখালেই হবে। কিন্তু কেউ যদি দাবি করে যে এটা ফেক বা এটা মানে ডুপ্লিকেট, আসল না, সেক্ষেত্রে সে এটা ডুপ্লিকেট প্রমাণের জন্য ব্যবস্থা নিবে। কিন্তু সচরাচর আদালত দেখলেই মনে করবে যে হ্যাঁ এটা সঠিক এবং এটা প্রমাণের দরকার নাই। সরকারি পদে যোগদান বিষয় সরকারি গেজেট, যারা গেজেটেড কর্মকর্তা, বিশেষ করে বিসিএস ক্যাডার, তাদের কিন্তু গেজেট প্রকাশ হয়। তো এই গেজেটটা প্রমাণের দরকার নাই, গেজেটের অরিজিনাল কপি দিয়ে দিলেই হয়ে যাবে। সরকার কর্তৃক স্বীকৃত কোন ট্রাস্টের অস্তিত্ব, উপাধি ও জাতীয় পতাকা। কোন জাতীয় পতাকা? বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিদেশের জাতীয় পতাকা। শুধুমাত্র ইসরায়েলের জাতীয় পতাকা দৃষ্টিগোচরে নিবেন না, ইসরায়েলের জাতীয় পতাকা বাদ দিয়ে বিশ্বের যত দেশের জাতীয় পতাকা আছে সবগুলোই কিন্তু প্রাসঙ্গিক হবে এবং আদালত এটা দেখলেই এটা প্রমাণের দরকার হবে না। কি কারণে ইসরায়েলটা কেন না? কারণ ইসরায়েলের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক কানেকশন নাই বা সম্পর্ক নাই। মানে ইসরায়েলে আমাদের কোনো কি নাই, এম্বাসি নাই বা হাই কমিশন নাই, এবং ইসরায়েলের কোনো এম্বাসি আমাদের দেশে নাই। এই কারণে ইসরায়েলের সাথে আমাদের কোনো রাজনৈতিক কানেকশন নাই, কিন্তু ব্যবসায়িক কানেকশন থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। আরো একটা দেশ আছে, তাইওয়ান।
তাইওয়ানের সাথে আমাদের ব্যবসায়িক কানেকশন আছে, কিন্তু তাইওয়ানের সাথে এখন আমাদের ডিপ্লোম্যাটিক কানেকশন নাই। সময়ের বিভাগ সমূহ, সময়ের বিভাগ ওই যে 30 সেকেন্ডে 1 মিনিট, তারপরে 30 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় একদিন, এগুলো, তারপরে মাস, বছর, সবগুলোই যুগ, তারপর শতাব্দী, ক্যালেন্ডার সংক্রান্ত সবকিছু বিষয়, এগুলো তো আদালতও জানেন, এগুলো প্রমাণের দরকার নাই। মানে আদালতে এটা প্রমাণ করার দরকার নাই যে 24 ঘন্টায় একদিন। পৃথিবীর ভৌগোলিক বিষয়সমূহ, পৃথিবীতে যে ভৌগোলিক বিষয় আছে, যেমন কয়টা মহাদেশ আছে, কয়টা উপমহাদেশ আছে, কয়টা দেশ আছে, বাংলাদেশে কয়টা, বাংলাদেশের বিষয়গুলো একটু পরে আমরা দেখছি। এবং সরকারি ছুটি ও উৎসব সমূহ। 10-এ হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড সমূহ, বাংলাদেশের ভূখণ্ড আছে, মানে ভূগোলে যেগুলো আমরা পড়েছি সেগুলো প্রমাণের দরকার নাই। অর্থাৎ কতগুলো বিভাগ আছে, কতগুলো জেলা আছে, উপজেলা কতগুলো, সেগুলো প্রমাণের দরকার নেই। বাংলাদেশের সাথে অন্য রাষ্ট্র বা সংগঠনের বিরোধ আরম্ভ, চলতে থাকা ও অবসান হওয়া। যেমন এখন বাংলাদেশের সাথে ভারতের একটা বিবাদ চলছে মোটামুটি, তো এটা তো বিচারকও জানে, তো এটা প্রমাণের দরকার নাই। এখন মনে করেন কোনো কারণে ভারতে এখন যাওয়া যাচ্ছে না, কথার কথা ভিসা ইস্যু করছে না ভারত, তো এটা তো আদালতও জানে, কারণ এটা ডেইলি নিউজ পেপারে সচরাচর সচরাচর চলে আসে, এবং এইটা সংবাদপত্রে আসবে, এখন তো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে এগুলোতেও চলে আসে। আদালতের সদস্য সমূহ, একটা আদালতে কে কে থাকবে? বিচারক নিজে থাকবে, তারপরে একজন স্টেনোগ্রাফার থাকবে, একজন বেঞ্চ সহকারী বা পেশকার থাকবে, অন্যান্য স্টাফ থাকবে। তো এই আদালতের সদস্য, এই মিস্টার রহিম হচ্ছে এই আদালতের একজন কি বেঞ্চ সহকারী বা পেশকার, এইটা প্রমাণের দরকার নাই, এটা লিস্ট তো আছে, এবং এটা কমন সেন্সের একটা বিষয়। উকিল বৃন্দের নাম, আমি একজন অ্যাডভোকেট, রাজশাহী জাজ কোর্টে প্র্যাকটিস করি, এটা প্রমাণের আমার দরকার নাই। সচরাচর আমি একটা সিল ব্যবহার করি, সিল দেখলে আদালত কি করবেন, আমি একজন অথেন্টিক লয়ার, সেটা মেনে নেবেন। কোনো কারণে যদি সন্দেহ তৈরি হয় যে একজন অ্যাডভোকেট তিনি প্রকৃতপক্ষে অ্যাডভোকেট না, একজন টাউট, তার কোনো লাইসেন্স নাই, তখন হয়তো বা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, সেটা ভিন্ন জিনিস, সেটা ব্যতিক্রম। কিন্তু আমি উকিল হিসেবে প্র্যাকটিস করছি, এখন আমাদের গাউন পরা লাগছে না, কোট পরা লাগছে না গরমের সময়, কিন্তু কিছুদিনের মধ্যে হয়তো বা আমাদের আবার কোট এবং গাউন পরার দরকার হবে। তো কোট গাউন দেখলেই বোঝা যাবে ইনি উকিল। তারপরে আমাদের একটা কি তালিকা আছে, ওকালতনামাতে নামের তালিকা আছে, সেখানে আমার নাম আছে, তার মানে আমি একজন আইনজীবী, লাইসেন্স আছে আমার। তো এইটা প্রমাণের দরকার নাই। কোনো বিবাদ তৈরি হলে জাস্ট ওকালতনামায় আমার যে লিস্ট আছে সেটা দেখিয়ে দিলেই হয়ে যাবে। বা তারপরও সন্দেহ তৈরি হলে বারের যারা আছে, অন্যান্য অ্যাডভোকেট যদি দাঁড়িয়ে বলে না ইনি তো প্রতিদিন প্র্যাকটিস করেন, ইনি সঠিক আছেন। স্থান বা সমুদ্র পথের নিয়মাবলী, তার মানে যে মেরিন রুলস, মানে পানি জাহাজগুলো যেভাবে চলবে, সমুদ্রের যে নিয়ম কানুন, সেগুলো কিন্তু আদালত জানে, তার মানে এটা এক ধরনের আইন। এছাড়াও সাধারণের জন্য প্রকাশিত ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা বিষয়ে উপযুক্ত রেফারেন্স পুস্তক বা দলিলের সাহায্য আদালত গ্রহণ করতে পারেন। মনে করেন কবর একটা কি, কবর একটা কবিতা আছে, আবার কবর একটা নাটক আছে। তো কবর কবিতা পল্লী কবি জসিমউদ্দিন লিখেছেন, এটা তো সবাই জানে, বিচারকও জানে। কেউ যদি কোনো বিষয় আদালতের অবগতির জন্য দাবি জানায়, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা একটা ভিন্ন কালি ব্যবহার করি। কেউ মানে কোনো পক্ষ যদি কোনো বিষয় আদালতের অবগতির জন্য দাবি জানায় যে স্যার এটা এরকম, কিন্তু আদালত সেটা নাও জানতে পারে, আদালত তো সব জানতা শমশের না, তিনি সব নাও জানতে পারেন, তখন তিনি বলতে পারেন যে ঠিক আছে, এটা যে আপনি দাবি করছেন সেটা আমাকে দেখান, প্রমাণ করতে হবে না, দেখান। অনেক সময় আমরা ডিএলআর, যেমন কেস রেফারেন্স দেখাই, তো অনেক সময় বলতে ঠিক আছে লার্নেড, এটা তো আমার জানা নেই, আপনি একটা কপি দেন, তখন সংশ্লিষ্ট ডিএলআর কপি আমরা দিয়ে দিলাম, তাহলেই আদালত, তবে প্রয়োজনীয় প্রস্তুত বা দলিল তাকে উপস্থিত করতে হবে। এখন আদালতকে আমি যখন বলছি যে স্যার 70 ডিএলআর এ এই বিষয়টা আছে, তখন আদালত বলবে 70 ডিএলআর এর সংশ্লিষ্ট পেজগুলো আমাকে ফটোকপি করে দেন। এটা আমাকেই দিতে হবে, কারণ আমি দাবি করছি। আমি এটা আদালতকে বলতে পারবো না স্যার আপনার তো কালেকশনে আছে, আপনি একটু সংগ্রহ করে নেন, এটা আদালতকে বলা যাবে না। তার মানে যে দাবি করছে তাকেই সেটা সরবরাহ করতে হবে, নচেত আদালত তার দৃষ্টিতে নিতে অস্বীকার করতেও পারেন। আপনি দাবি করছেন, আপনিই দেন, এটা কমন সেন্সের বিষয়। 58, স্বীকৃত বিষয় প্রমাণ করার দরকার নেই। তাহলে
ফ্যাক্টস অ্যাডমিটেড নিড নট বি প্রুভড। তার মানে এখানে আমরা দুইটা জিনিস জানলাম। আচ্ছা, কামরুজ্জামান ভাইয়ের, আচ্ছা লাইনে আছেন আনোয়ার ভাই, ওনার কারণে কোনো সমস্যা হচ্ছে, ওনাকে মিউট করে দিলাম। আমরা নিড নট বি প্রুভড দুইটা জিনিস দেখলাম, এটা মনে রাখবেন, এখান থেকে প্রশ্ন আসে কিন্তু। দেখেন এখানে নিড নট বি প্রুভড 56 ধারায় দেখলাম নিড নট বি প্রুভড। এখানে এসে আবার আমরা কোনটা নিড নট বি প্রুভড, যেটা আদালত সচরাচর দৃষ্টিগোচরে নেবেন, বা ফ্যাক্ট জুডিশিয়ালি নোটিশেবল, যেগুলো জুডিশিয়ালি নোটিশেবল সেটাও নিড নট বি প্রুভড, মানে প্রমাণ করার দরকার নাই। এখন এখানে 58 ধারাতে আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যেটা নিড নট বি প্রুভড, সেটা কি অ্যাডমিটেড ফ্যাক্ট, মানে প্রমাণিত বা স্বীকৃত বিষয়, যেটা অপরপক্ষ স্বীকার করে নিয়েছে, অ্যাডমিট করে নিয়েছে, সেটা প্রমাণের দরকার নাই। একটা যৌতুকের মামলায় বাদী দাবি করছে যে 1 নম্বর আসামি আমার স্বামী, এবং সে আমার পরিবারের কাছে বা আমার কাছে যৌতুক চেয়েছে, এবং একটা কাবিননামা দাখিল করেছে। তো কাবিননামাই হচ্ছে বড় প্রমাণ, তারা স্বামী স্ত্রী। এখন অপরপক্ষ যদি মেনে নেয় যে হ্যাঁ, বাদী আমার স্ত্রী এবং 1 নম্বর আসামি আমি তার স্বামী, তাহলে এটা বিষয়ে কোনো সাক্ষ্য দেওয়া দরকার নাই। এখন যদি আসামি পক্ষ দাবি করে যে এই মহিলা আমার ওয়াইফ নই, বা আমাদের তালাক হয়ে গেছে, সেক্ষেত্রে তাকে প্রমাণ করতে হবে এটা, অস্বীকার করলে। আর স্বীকার করে নিলে বা অস্বীকার না করলে কাবিননামা যে সঠিক, এই এই বিষয়ের সাক্ষ্য দেওয়ার দরকার হবে না। তবে আদালত স্বেচ্ছাকৃতভাবে কোনো স্বীকৃত বিষয়ে প্রমাণের নির্দেশ দিতে পারে। আদালতের কাছে যদি সন্দেহ হয়, অনেক সময় কোনো সিভিল মামলায় ফেক বিবাদী তৈরি করা হয়। মনে করেন যে রহিম করিমের বিরুদ্ধে মামলা না করে রহিম তার পরিচিত তার বন্ধু রানার বিরুদ্ধে মামলা করলো। এখানে রানাকে করিমের পরিবর্তে বিবাদী তৈরি করলো, এবং আদালতে দাঁড়িয়ে রানা রহিম মিলে একটা সলিনামা দিয়ে মামলা শেষ করে দিল। মানে প্রকৃত যে সম্পত্তির মালিক, তাকে এখানে কি করা হলো, বোকা বানানো হলো, একটা প্রতারণা করা হলো তার সাথে। এবং আদালত, বিবাদী যদিও স্বীকার করে নিচ্ছে হ্যাঁ এটা বাদীরই সম্পত্তি, আদালতের সন্দেহ হলে এটা প্রমাণ করার কি দিবেন, নির্দেশ দিবেন, যেন বাদী বিবাদী যোগসাজশ করে আদালতকে মিসলিড করতে না পারে, আদালতকে বোকা বানাতে না পারে। আদালতের সন্দেহ হলে স্বীকৃত বিষয়ে প্রমাণের নির্দেশনা দিতে পারেন। 59, মৌখিক সাক্ষ্যের মাধ্যমে বিষয় প্রমাণ। আমরা শুরু করলাম 4র্থ অধ্যায়। এখানে দুইটি মাত্র সেকশন মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স সম্পর্কে বলা আছে। তাহলে ওরাল এভিডেন্স সম্পর্কে মাত্র দুইটা সেকশন দেওয়া হয়েছে। ওরাল এভিডেন্সের গুরুত্ব কম, ডকুমেন্টের গুরুত্বই বেশি। দলিলের লিখিত বিষয়বস্তু ব্যতীত সকল ক্ষেত্রে দলিলে কি লেখা আছে সেটা প্রমাণের জন্য দলিলটাই আমাকে দিতে হবে। আমি যদি বলি একটা চেক আমাকে দিয়েছে, চেকে 10 লক্ষ টাকা লেখা আছে, আদালত বলবে আপনি চেকটাই জমা দেন, আপনার মুখের কথাতে দাম নাই, চেকে কত লেখা আছে সেটা আমরা চেক দেখলেই বুঝতে পারবো। তার মানে দলিলে কি লেখা আছে বা দলিলের বিষয়বস্তু কিন্তু মৌখিক ভাবে দিলে হবে না, ওরালি দিলে হবে না। অল ফ্যাক্টস, মানে সকল বিষয়বস্তু এক্সেপ্ট দা কন্টেন্টস অফ ডকুমেন্ট, দলিলের বিষয়বস্তু মে বি প্রুভড বাই ওরাল এভিডেন্স, সকল কিছু মৌখিকভাবে প্রমাণ করা যাবে, শুধুমাত্র দলিলের বিষয়বস্তু ব্যতীত। 60 বা 60 ধারে বলা হচ্ছে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। এটা কিন্তু এই লাইন তুলে দেয়, বিশেষ করে ইংলিশটা। ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, মাস্ট বি ডিরেক্ট। ওরাল মানে যে মুখে আদালতে দাঁড়িয়ে আদালতে সাক্ষ্য দিচ্ছে, যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না, এই কথা বলে বলা শুরু করলো। তো এই যে ব্যক্তি সাক্ষ্য দিচ্ছে, সেটা বাদী পক্ষ হোক বা বিবাদী পক্ষ হোক বা আসামি পক্ষ হোক, সে যা দেখেছে তাকে নিজেকেই বলতে হবে। মানে যে ব্যক্তি যা দেখেছে, মানে নিজ চোখে দেখেছে, সে বলবে যে আমি এই দেখেছি, বা নিজ কানে শুনেছে যে স্যার আমি এটা শুনেছি, বা অনুভব করেছে, আমি শুনিনি বা দেখিনি কিন্তু আমি অনুভব করেছি, এরকম একটা বিষয়, বা অভিমতের কারণ পোষণ করে, তাকেই নিজেই তা বর্ণনা করতে হবে। আদালতে সশরীরে দাঁড়িয়ে তার মুখ দিয়ে সেটা বর্ণনা করতে হবে। দিস ইজ ওরাল এভিডেন্স, এবং ডিরেক্ট, মাস্ট বি ডিরেক্ট, অবশ্যই সত্য হবে। আমি আমার বাবার মুখে শুনেছি এ কথা বললে হবে না, তাহলে তোমার বাবাকেই নিয়ে আসো, বাবাই আদালতে সাক্ষী দিবে, তোমার কথা বললে হবে না। এটাই হচ্ছে 60 ধারার মূল বক্তব্য। ব্যতিক্রম হচ্ছে বিশারদের অভিমত সংক্রান্ত পুস্তক, মানে রিপোর্ট।
প্রকাশিত হলে তা পেশ করা যেতে পারে। অর্থাৎ 32 ধারাতে যেগুলো বলা আছে ডাইং ডিক্লারেশন, সেগুলো ডিরেক্ট না হলেও চলবে, কারণ মৃত ব্যক্তি তো আর আদালতে আসতে পারবে না। বা একজন চিকিৎসক তিনি কি দিয়েছেন, একটা পোস্টমর্টম রিপোর্ট দিয়েছেন, তো পোস্টমর্টম রিপোর্টে যেটা বলা আছে সেটা বললেও হবে। যদি আদালত মনে করে যে তার সাক্ষ্য গ্রহণ জরুরি, তাহলে ডাক্তারকে মামলায় সাক্ষ্য হিসাবে তলব করবেন, অথবা যার রিপোর্টের উপর ভিত্তি করে সাক্ষ্য গ্রহণ করা হবে এবং সেটাকে আমলে নিয়ে মামলা শেষ করা হবে। শুরু করছি পঞ্চম অধ্যায় 61 থেকে 90। দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এভিডেন্স। দেখেন, ডকুমেন্টারি এভিডেন্স বোঝানোর জন্য বেশ কিছু সেকশন আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। 61, দলিলের বিষয়বস্তু প্রমাণ। দলিলে কি আছে সেটা কিভাবে প্রমাণ করতে হবে, প্রুফ অফ কন্টেন্ট অফ ডকুমেন্টস। প্রাথমিক বা যেটা মূল, মাধ্যমিক মানে গৌণ, সাক্ষ্যের মাধ্যমে প্রমাণ করা যেতে পারে। তার মানে দলিলে কি আছে সেটা দুই ভাবে প্রমাণ করা যেতে পারে, একটা হচ্ছে মূলটা এবং আরেকটা হচ্ছে মাধ্যমিকটা বা গৌণটা। মনে করেন একটা চেক আছে, মূল চেকটা জমা দিলে এটাকে প্রাথমিক বা প্রাইমারি এভিডেন্স বা মূল এভিডেন্স বলা হবে। আর ওই চেকের ফটোকপি যদি জমা দিই, তাহলে সেটাকে মাধ্যমিক বা গৌণ এভিডেন্স বলা হবে। একটা মামলার যে মূল কপি সেটা আদালতে থাকে, সেটার যদি সার্টিফাইড কপি নিই সেটা হয়ে যাবে মাধ্যমিক বা গৌণ এভিডেন্স। 62, প্রাথমিক সাক্ষ্য বা প্রাইমারি এভিডেন্স কি। আমরা 61-র মধ্যে দুই ধরনের এভিডেন্সের কথা জানতে পারলাম। তার মানে ডকুমেন্টারি এভিডেন্স প্রধানত দুই প্রকার, একটা প্রাথমিক আর একটা হচ্ছে মাধ্যমিক, প্রাইমারি এবং সেকেন্ডারি। এই দেখেন, প্রাইমারি আর সেকেন্ডারি দুই ধরনের এভিডেন্স আছে ডকুমেন্টারি। তো এই 62-তে আবার প্রাইমারি এভিডেন্স কি সেটা জানবো। যে আসল দলিল সেটাই হচ্ছে প্রাইমারি এভিডেন্স। যেমন দলিলের প্রত্যেক খণ্ডই, মুড়ি বা প্রতিলিপি বা কাউন্টার পার্টস প্রাথমিক ডকুমেন্ট। যেমন একটা চেক যদি আমি কেটে নিই, চেকের বাম পাশে একটা ছোট চিরকুট থাকে না, যেটাকে মুড়ি বলা হয়, তো এইটাও কিন্তু মূল হিসাবে ধরা হবে। একই প্রণালীতে প্রণীত দলিল সমূহ, যেমন মুদ্রণ বা লিথোগ্রাফি বা ফটোগ্রাফি। মনে করেন আমরা ওকালতনামা কিনি, তাহলে একসাথে 1000টা ওকালতনামা প্রিন্ট করা হয়েছে, তো সবগুলোই কিন্তু মূল। আবার মনে করেন যে আমি ভিজিটিং কার্ড তৈরি করলাম, আমার তো ভিজিটিং কার্ড আমি একসাথে 1000টা প্রিন্ট করলাম, তো 1000টা কিন্তু মূল। আবার যদি বিয়ের কার্ড ছাপানো হয়, তো ওই 1000 কপি যদি ছাপানো হয়, প্রত্যেকটা কিন্তু মূল। যেই ক্ষেত্রে সেক্ষেত্রে প্রত্যেকটি অন্যগুলো পরস্পর বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক সাক্ষ্য হবে। কিন্তু এগুলো মূল দলিলের নকল বা কপি হলে প্রাথমিক সাক্ষ্য হবে না, মানে কপি বা ফটোকপি করলে হবে না। ফটোকপি করলে সেটা মাধ্যমিক হয়ে যাবে। 63-তে মাধ্যমিক সাক্ষ্য বা সেকেন্ডারি এভিডেন্স। 76 ধারায় বর্ণিত উপায়ে প্রদত্ত সিলমোহর কৃত বা সহি মোহরকৃত, মানে যেটাকে আমরা সার্টিফাইড কপি বা সত্যায়িত প্রত্যায়িত বা জাবেদা বা সার্টিফাইড কপি যেটা বলি, সেটাই কিন্তু কি জাবেদা নকল, যেটা 76 ধারায় আমরা আগামী ক্লাসে পড়বো, সার্টিফাইড কপি কিভাবে নিতে হয় এবং সে কোনটা অরিজিনাল হবে। মূল দলিল হতে যান্ত্রিক উপায়ে সংগৃহীত নকল। যান্ত্রিক উপায়ে মানে ফটোকপি করা আগে বোঝাচ্ছে, এবং এরূপ নকলের সাথে মিলিয়ে নেওয়া অন্যান্য নকল। আবার অনেক সময় আমরা স্ক্যান করে যদি প্রিন্ট করি, যেমন ছবি থেকে ছবি করা, সেটা, অথবা আমি যদি ছবি তুলে নিই, একটা কোনো কিছু ফটো তুলে আমি হোয়াটসঅ্যাপে পাঠালাম, তাহলে এই কপিটা কি হয়ে যাবে, সেকেন্ডারি হয়ে যাবে। মূল দলিল হতে প্রস্তুত করা বা মিলিয়ে নেওয়া যে কোনো নকল। মনে করেন যে একজন একটা দলিল দিল, সেটা থেকে আমি হাতে লিখে নিলাম সেম জিনিস, সেটা কি হবে, সেকেন্ডারি এভিডেন্স। কোন দলিলের প্রতিলিপি বা কাউন্টার পার্ট, এটাও। এবং যে ব্যক্তি কোনো দলিল দেখেছে, সেই দলিলের বিষয়বস্তু সম্পর্কে তার মৌখিক বিবরণও কি হবে, মাধ্যমিক সাক্ষী হবে। মনে করেন একটা দলিল হারিয়ে গেছে, কিন্তু ওই দলিল যে দেখেছে সে যদি বলে আমি এরকম একটা দলিল দেখেছি, এর মধ্যে এরকম কথা লেখা ছিল, যদিও এটা একটা দুর্বল সাক্ষ্য, তারপরে এটা নিতে পারে যদি দলিল হারিয়ে যায়। 64, প্রাথমিক সাক্ষ্যের মাধ্যমে দলিল প্রমাণ। 65 ধারায় বর্ণিত 7টি ব্যতিক্রম ব্যতীত সকল ক্ষেত্রে দলিল অবশ্যই মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে, প্রাথমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। তার অর্থ কি, 64 ধারায় বলছে যদি দলিলের বিষয়বস্তু আপনি প্রমাণ করতে চান, দলিলটা আপনাকে দিতে হবে এবং সেটা কি অরিজিনালটা দিতে হবে। চেকের মামলায় আপনাকে মূল চেক জমা দিতে হয় শেষের দিকে সাক্ষীর সময়, এটা বলা হচ্ছে। তার মানে আপনি ফটোকপি দিয়ে কাজ চালালে হবে না, অরিজিনালটা দিতে হবে। কিন্তু 7টি ব্যতিক্রম আছে। 65 ধারায় বলছে যে যদি মূলটা না দেয়া হয় তাহলে অন্যভাবেও প্রমাণ করা যেতে পারে, সেটা 65 ধারায় আছে।
মানে 64 ধারার বিকল্প, যদি মূল দেওয়া না যায় তাহলে কি করতে হবে, যদি হারিয়ে যায় তাহলে কি করতে হবে। যে সকল ক্ষেত্রে দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য প্রদান করা যেতে পারে, 7টি ক্ষেত্রে প্রদান করা যেতে পারে। এটা মনে রাখবেন, আসতে পারে কয়টি ক্ষেত্রে, 65 ধারায় 7টি ক্ষেত্রে দলিলের বিষয়বস্তু মাধ্যমিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। তাছাড়া পৃথিবীর সবকিছুই মানে মূল বা প্রাথমিক সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে হবে। দলিলের অস্তিত্ব, অবস্থা বা বিষয়বস্তু সম্পর্কে মূল দলিলটি যাদের দখলে বা কর্তৃত্বাধীনে বা কন্ট্রোলে থাকলে মাধ্যমিক সাক্ষ্য প্রদান করা যেতে পারে। যার বিরুদ্ধে প্রমাণ করতে হবে তার দখলে থাকলে, মনে করেন বিবাদীর বিরুদ্ধে আমি প্রমাণ করতে চাচ্ছি কিন্তু দলিলটা বিবাদীর কাছে আছে, বিবাদী দিল না, তখন আদালতকে বলবো স্যার এটা আমার ফটোকপি আমার কাছে আছে কিন্তু বিবাদীর কাছে মূল কপি আছে। বিবাদী যদি অস্বীকার করে আমার কাছে নাই, তাহলে ফটোকপি দিয়েও কাজ চলতে পারে। আদালতের এখতিয়ারের বাইরে কোনো ব্যক্তির দলিল কোনো ব্যক্তির যদি নিকট থাকে, যেটা নিয়ে আসা সম্ভব হচ্ছে না, তাহলে সেটার ফটোকপি দিয়েও কাজ চলতে পারে বা সার্টিফাইড কপি দিয়েও কাজ চলতে পারে। পেশ করতে আইনত বাধ্য, কিন্তু 66 ধারায় সমন দেওয়ার পরও তা পেশ করলো না। একজনকে একজনের কাছে দলিল আছে, আমি বললাম স্যার ওনার কাছে আছে, ওনাকে তলব করা হোক দলিল যেন সে পেশ করে আদালতে। তাকে সমন দেওয়া হলো, সে আসলো কিন্তু পেশ করলো না বা আসলোই না, তখন মূল দলিলটা লাগবে না, ফটোকপি বা সার্টিফিকেট কপি দিয়ে কাজ চলবে। যার বিরুদ্ধে প্রমাণ করতে হবে সে ব্যক্তি বা তার প্রতিনিধি কর্তৃক মূল দলিলের অস্তিত্ব, অবস্থা, বিষয়বস্তু লিখিতভাবে স্বীকার করে নিয়েছে, এরকম যদি অনুমান করে আদালত যে স্বীকার করেছে, ঠিক আছে, তাহলে ফটোকপি দিয়ে কাজ চলবে বা সার্টিফাইড কপি দিয়ে কাজ চলবে। মূল দলিলটি বিনষ্ট হয়ে গেলে বা হারিয়ে গেলে, একটু আগে যেটা আমি বললাম, মূল দলিলটি সহজে স্থানান্তর করা না গেলে, যেমন সীমানা চিহ্ন বা প্রাচীরপত্র বা স্মৃতিফলক, মনে করে রাস্তার ধারে পুঁতে রাখা হয় না, মাইল মানে 1 কিলোমিটার পর পর লেখা থাকে যে ঢাকা 200 কিলোমিটার, রাজশাহী 500 কিলোমিটার, এরকম থাকে, তো সেটা তো তুলে আদালতে নিয়ে আসার দরকার নাই। তাহলে কি করতে পারি, সেটা আমরা ছবি তুলে আদালতে জমা দিতে পারি, স্যার দেখেন যেখানে ঘটনা ঘটেছে সেখানে একটা কি ছিল, সীমানা চিহ্ন ছিল বা একটা প্রাচীর চিহ্ন ছিল বা একটা ফলক ছিল, তো সেটার ছবি তুলে আদালতে দেওয়া যেতে পারে। মূল দলিলটি 64 ধারায় বর্ণিত কোনো সরকারি দলিল, সরি 74 ধারায়, 74 ধারায় বলা আছে কোনগুলো সরকারি দলিল। তো সরকারি দলিল আপনাকে নাও দিতে পারে, যদি আপনি বলতে চান যে একটা সরকারি দলিল সেটা সরকারি কোনো ডিপার্টমেন্টে আছে, তো সেটা তো সরকারি নাও দিতে পারে, তাহলে সেটা সার্টিফাইড কপি দেওয়া যেতে পারে। যেমন 1 নম্বর যে খতিয়ান এখন অনলাইনে পাওয়া যাচ্ছে না যে কোনো ক্ষেত্রে, তো 1 নং খতিয়ানের আমরা এখন কি করছি, একটা ইনফরমেশন স্লিপ নিয়ে জমা দিচ্ছি, যেমন আজকের ফাইলিং এ আমি 1 নম্বর খতিয়ানের ইনফরমেশন স্লিপ জমা দিয়ে ফাইলিং করলাম। তো সেটাই বলা হচ্ছে সেটা কিন্তু একটা সরকারি দলিল, তো সেটা যেহেতু আমি মূলটা পেলাম না, যেহেতু দিবে না মূলটা, সেহেতু এটার সার্টিফাইড কপি বা ইনফরমেশন স্লিপ সার্টিফাইড আকারে জমা দেওয়া যাবে। মূল দলিলটির জাবেদা নকল স্বাক্ষররূপে ব্যবহারের যদি বিধান থাকে তাহলে হবে। বহু সংখ্যক দলিলের বিবরণ, যেগুলো সবগুলো নিয়ে আসা সম্ভব না, নির্দিষ্ট অংশ হলে সম্ভব। 65 ডিজিটাল রেকর্ড সংক্রান্ত সাক্ষ্য বিষয়ে বিশেষ বিধান, ধারা 65 এর বিধান অনুসারে প্রমাণ করা যেতে পারে। এটা 22 সালে অ্যামেন্ড হয়েছে এবং সংশোধনের মাধ্যমে এটা যুক্ত করা হয়েছে। তাহলে এখানে 65 তে বলা হচ্ছে, নিচে 65 তে যেগুলো বলা আছে সেগুলোর ক্ষেত্রে গ্রহণ করা হবে এবং ডকুমেন্ট গুলো প্রমাণ করা যেতে পারে। এই ধারার ডিজিটাল রেকর্ড এর গ্রহণযোগ্যতা, ডিজিটাল রেকর্ড আদালত গ্রহণ কখন করবে সেটা বলা আছে এই জায়গাতে, এটা পড়ে নেবেন, খুবই সহজ ভাষায় আমি দিয়েছি, যদিও অ্যামেন্ডমেন্ট ইংরেজিতে ছিল, আমি সহজ ভাষায় দিয়েছি, যদি আপনারা বুঝতে না পারেন আমি পরবর্তীতে প্রয়োজনে বুঝিয়ে দেব, খুব কঠিন কিছু না। কম্পিউটারে যদি কোনো কিছু তৈরি করে, যে কম্পিউটারে তৈরি করা হয়েছে, যার দখলে ছিল, এই বিষয়গুলো এখানে আসছে, একটি কম্পিউটার দিয়ে করা হতে পারে, একাধিক কম্পিউটার দিয়ে করা হতে পারে, এই বিষয়গুলো বলা আছে। এগুলো ডিটেলে আমাদের রিটেনে দরকার হতে পারে কিন্তু এমসিকিউ এর দরকার নেই। তবে এই যে ধারা এবং ধারার শিরোনামটা মনে রাখলেই হবে। 66 ধারায় বলা হচ্ছে মূল দলিল পেশের জন্য নোটিশের নিয়মাবলী। একটু আগে আমরা দেখলাম যে মূল দলিল পেশ করার জন্য কাউকে তলব করা যেতে পারে। যখন নোটিশ নিষ্প্রয়োজন, সব ক্ষেত্রে কিন্তু আবার নোটিশ দেওয়ার দরকার হবে না, 6টি ক্ষেত্রে। নোটিশ কাকে কাকে দিতে হবে, পক্ষগণ, প্রতিপক্ষ বা তার উকিলকে নোটিশ দিতে হবে, অন্যথায় মাধ্যমিক সাক্ষ্য প্রদান করা যাবে না। নোটিশ দিলাম, নোটিশ দেওয়ার পর যদি না দেয় তাহলে মাধ্যমিক সাক্ষী দিতে হবে।
আর 6টি ক্ষেত্রে আবার নোটিশ দেওয়ারও দরকার নাই। যে দলিল প্রমাণ করতে হবে তা যদি একটি নোটিশ হয় তাহলে আর দরকার নাই। মামলার অবস্থাধীনে প্রতিপক্ষ জানে যে দলিলটি তাকে পেশ করতে হবে। প্রতিপক্ষ মূল দলিলটি বল প্রয়োগে বা প্রতারণামূলক ভাবে দখলে রেখেছে তখনও দরকার হবে না। প্রতিপক্ষ বা তার এজেন্ট দলিলটি পেশ করলে তাহলে দরকার হবে না নোটিশ দেওয়া। প্রতিপক্ষ বা তার এজেন্ট দলিলটি হারিয়ে যাওয়ার বিধানটি স্বীকার করলে, যে হারিয়ে গেছে এই বিষয়টি স্বীকার করলে নোটিশ দেওয়ার দরকার হবে না। মূল দলিলের অধিকারী বা আদালতের এখতিয়ারের বাইরে অবস্থান করলে তখনও আবার নোটিশ দেওয়া দরকার নাই, জাস্ট মাধ্যমিক সাক্ষী ডিরেক্ট নিয়ে নিলে হবে। 67, পেশকৃত দলিলের স্বাক্ষর ও হস্তলিপির প্রমাণ। স্বাক্ষর ও হাতের লিখা প্রমাণ করলে দলিলটিও প্রমাণিত হবে। 67 ডিজিটাল সিগনেচার প্রমাণ। কোন ডিজিটাল রেকর্ডের ডিজিটাল সিগনেচার প্রমাণ হয়ে গেলেই পুরো দলিলটাই প্রমাণিত বা গ্রহণযোগ্য হয়ে যাবে। আচ্ছা, 68 ধারে যেটা বলছি, যে দলিল সত্যায়িত করা আইনত প্রয়োজন তার সম্পাদনের প্রমাণ, মানে সেটা সঠিক রূপে সম্পাদন হয়েছে কিনা সেই বিষয়ে প্রমাণ। সত্যায়নকারীদের কেউ বেঁচে থাকলে, এখতিয়ারের মধ্যে থাকলে, অর্থাৎ আদালতের এখতিয়ারের মধ্যে থাকলে, দূরে যদি না চলে যায়, অন্তত একজনকে সাক্ষীরূপে তলব করতে হবে। প্রত্যয়নের ক্ষেত্রে কিন্তু একাধিক ব্যক্তির স্বাক্ষর লাগে, আপনারা লক্ষ্য করবেন সার্টিফাইড কপিতে। তবে শর্ত হচ্ছে উইল ব্যতীত কোনো রেজিস্ট্রিকৃত দলিলের সম্পাদনকারী স্পষ্টভাবে তা অস্বীকার না করলে সাক্ষী তলবের দরকার হবে না। 69, সত্যায়নকারী সাক্ষী পাওয়া না গেলে অন্তত একজন সত্যায়নকারী সাক্ষ্য প্রমাণ করতে হবে। মানে সত্যায়নকারী যারা আছে তাদের একজনকে পাওয়া যাচ্ছে না, তারা হয়তো বা দেশের বাইরে চলে গেছে বা মৃত্যুবরণ করেছে, বা তাদেরকে আদালতে নিয়ে আসা অসম্ভব হয়ে যাচ্ছে, বা কোথায় আছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তোবা তিনি যখন সরকারি চাকরি করতেন তখন তাকে পাওয়া সহজ ছিল, অবসরে গিয়ে হয়তোবা এমন কোনো জায়গায় বসবাস করছেন যে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তখন তার স্বাক্ষর যে সঠিক সেটা প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করতে হবে? তিনি চাকরি অবস্থায় তো অসংখ্য স্বাক্ষর করেছেন, তো অন্য একটা ডকুমেন্টে যে স্বাক্ষর আছে সেই স্বাক্ষরের সাথে মিলিয়ে নিতে হবে, তাহলেই প্রমাণ হবে। 73, স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর লিখা বা সিলের সাথে তুলনা করে বা মিলিয়ে নিয়ে পাশাপাশি রেখে কোনো স্বাক্ষর বা লিখা সিল প্রমাণ করতে হবে। আদালত নিজ চোখে দেখেও তিনি যদি বুঝতে পারেন যে সঠিক আছে, আদালত যদি ধরতে না পারেন তাহলে এখানে এক্সপার্টের আবার কি নিতে পারেন, ওপিনিয়ন নিতে পারেন। সংশ্লিষ্ট স্বাক্ষর বা স্যাম্পল পাঠিয়ে দেবেন কোথায়? যারা এই বিষয়ে হ্যান্ডরাইটিং এক্সপার্ট বা যারা স্বাক্ষর সংক্রান্ত এক্সপার্ট, তারা দেখে বলবে যে হ্যাঁ সঠিক আছে কিনা, দুইটি স্বাক্ষরই একই ব্যক্তির কিনা। 73, ডিজিটাল সিগনেচারের সত্যতা যাচাই সার্টিফাইং অথরিটি কর্তৃক যাচাই করতে হবে। এগুলো কিন্তু আমরা আগেই দেখেছি এখানে। তাহলে যাচাইয়ের যে বিষয়টা, সার্টিফাইং অথরিটি, এই বিষয়ে আমরা দেখলাম। ডিজিটাল সিগনেচার বা ডিজিটাল রেকর্ড সংক্রান্ত সবসময় সার্টিফাইং অথরিটি দিবে, কারণ ডিজিটাল বিষয়গুলো কিন্তু মানে কি হতে পারে, ফেব্রিকেট হতে পারে, বা এখানে এখন তো এআই দিয়ে আবার ফেক তৈরি করা যেতে পারে। তো একজনের যে সাইন সেটা কপি করে আবার আরেকটা ডকুমেন্টের মধ্যে বসানো হয়েছে কিনা, এগুলো সার্টিফাইং অথরিটি কিন্তু চেক করে দিবেন। মানে কোনো ছেড়ছাড় বা কোনো ঘষা মাজা বা কোনো এডিট করা হয়েছে কিনা সেটা দেখবে। এডিট থাকলে সেটা মানে ফেক বলবে, আর এডিট না থাকলে অরিজিনাল হলে সেটা সার্টিফাইং অথরিটি তারা কিন্তু বুঝতে পারবেন। তারা অবশ্যই সাইবার সম্পর্কে, মানে সাইবার সেলের অংশ থাকবে সরকারের। 73, স্বীকৃত বা প্রমাণিত ফিজিক্যাল বা ফরেন্সিক সাক্ষ্যের সাথে তুলনা করে কোনো ফিজিক্যাল বা ফরেন্সিক সাক্ষ্য প্রমাণ করতে হবে। মনে করেন কোনো রক্তের নমুনা নিয়ে যদি কোনো ডিএনএ টেস্ট করা হয়, বা রক্তের যে স্যাম্পল, কোনো গ্রুপিং, বা কারো হাতের ছাপ বা আঙ্গুলের ছাপ বা পায়ের ছাপ, এই ধরনের কোনো যদি বিষয় থাকে, তো সেগুলো প্রমাণ করতে হলে মনে করেন যে একজন ব্যক্তি ক্রাইম স্পটে তার হাতের আঙ্গুলের ছাপ আছে কিনা, তখন ওই ব্যক্তির নতুন করে স্যাম্পল নেওয়া হবে, স্যাম্পল নিয়ে ওই স্যাম্পলের সাথে ম্যাচ করা হবে। এগুলো আমরা সিনেমাতে, নাটকে দেখেছি। তো এই জিনিসগুলো 73B-তে চলে এসেছে। এগুলো কিন্তু নতুন, যে এ বি, এগুলো নতুন অ্যামেন্ডমেন্ট 22 সালে যুক্ত হয়েছে। তো এই ছিল আজকের আলোচনা, এবং আপনারা দেখছেন এখানে বিগত বার কাউন্সিল ও জুডিশিয়ারি পরীক্ষার প্রশ্নাবলী দিয়ে দেওয়া হয়েছে। একেবারে সকল প্রশ্নগুলোই আছে এখানে, এই সেকশনগুলো থেকে যেগুলো এসেছে। বার কাউন্সিলের 2012 থেকে 2025 এবং জুডিশিয়ারির 2007 থেকে 2000
24 পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলোরই প্রশ্ন কিন্তু আছে আমার এই নোটে। আর আমি যখন আর কিছুদিন পরে ফাইনাল টাচ নোট দেবো, সেখানে নতুনও কিছু প্রশ্ন থাকবে এবং আমি আপনাদের যে ক্লাস টেস্ট নিচ্ছি এই ক্লাস টেস্টের প্রশ্নগুলো কিন্তু অ্যাড করা হবে। আমরা আগামী ক্লাসে পার্ট 5 ধারা 74 থেকে 90A আলোচনা করব এবং পার্ট 6 আলোচনা করব। রুটিনটা দেখে নেবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।